সবাইকে স্বাগত জানাই আজকের লেকচারে। আমরা আমাদের আর দুইটা লেকচার বাকি আছে। আগের লেকচারগুলোতে আমরা কভার করেছি অ্যাডভেকশন ডিফিউশন ইকুয়েশন প্রবলেম। সেখান থেকে আমরা দেখেছি যে অ্যাডভেকশন টার্ম, ডিফিউশন টার্ম এবং রিঅ্যাকশন টার্ম কিভাবে কাজ করে, এবং অ্যাডভেকশনের এফেক্ট কি, ডিফিউশনের এফেক্ট কি এবং রিঅ্যাকশনের এফেক্ট কি। আমরা দেখেছি যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল টার্মগুলো অ্যাডভেকশনের মতো কাজ করে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল টার্মগুলো ডিফিউশনের মতো কাজ করে, এবং কনস্ট্যান্ট অথবা ডিফারেন্সিয়াল টার্ম ছাড়া যে টার্মগুলো আছে সেগুলো রিঅ্যাকশনের মতো কাজ করে। এবং এর মধ্যে দিয়ে আমরা ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল ওপেন চ্যানেল ফ্লোর জন্য যে সাইনভ্যান্ড ইকুয়েশন সেগুলো আমরা দেখেছি। তারপরে আমরা মরফোলজিক্যাল মডেলিং, মরফোলজিক্যাল যে এক্সনার ইকুয়েশন সেগুলো আমরা দেখেছি। আমরা আস্তে আস্তে শেষের দিকে আসছি। আজকে আমি দেখাবো যে হাইড্রোলজিক মডেলিং এ আমাদের কি কি কম্পোনেন্ট আছে এবং আমরা হাইড্রোলজিক মডেলিং এ আমরা বেসিক্যালি কি করি। So basically hydrologic modeling একটু স্টপ করে রাখুন। সো হাইড্রোলজি মডেলিং এ আমরা যেটা করি যে যদি একটা আমরা রিভার, আমরা নর্মালি 2D মডেলে, সো এই রিভারটার মধ্যে আমরা রিভারটার বিভিন্ন লোকেশনে আমরা ভেলোসিটি সেগুলো আমরা সলভ করেছি। কিন্তু এটা আমরা ওয়ান ডি রিভিউ হিসেবে দেখি। সেখানে আমরা হাইড্রোলিক্সে আমরা দেখেছি যে ফর গিভেন কিউ এবং ফর এ গিভেন এইচ বিভিন্ন লোকেশনে আমরা ওয়াটার লেভেল বা ভেলোসিটি বা ডিস্টেন্স কত হয়। কিন্তু আমরা যেটা দেখি এই রিভারটার থাকে এবং আরো অনেকগুলো ব্রাঞ্চ হতে পারে। সো এই ক্যাচমেন্ট উপরে যদি আমরা জানি যে রেইন বা প্রেসিপিটেশন যদি হয়, তাহলে সেই রেইন বা প্রেসিপিটেশনের একটা অংশ আমরা যদি হাইড্রোলজিক্যাল সাইকেলের কথা চিন্তা করি, যে একটা অংশ আমার ইভাপোরেশন হয় বা ট্রান্সপিরেশন হয়, দেন একটা অংশ আমার ইনফিল্ট্রেশন হয়, হয়ে আমার গ্রাউন্ড ওয়াটার হিসাবে এটা মুভ করে যায়। ইভাপোট্রান্সপিরেশন এবং ইনফিল্ট্রেশন লস এগুলো যদি বাদ দেই, তাহলে আমরা পাই হচ্ছে এফেক্টিভ রেইনফল। সো একটা
আমরা যদি একটা বড় বেসিনকে আমরা অনেকগুলো সাব বেসিন হিসেবেও আমরা চিন্তা করতে পারি। সো এই সাব বেসিনে আমরা যে রেইনফলটাকে পাই, সো আমরা যদি রেইনফল ফর এদিকে টাইম, এদিকে হচ্ছে রেইনফল, সো আমরা যদি রেইনফলের যে কোনো একটা পিরিয়ডের হাইড্রোগ্রাফ দেখি, তো এটা হতো আমার অ্যাকচুয়াল রেইনফল। সেখান থেকে আমার ইনফিল্ট্রেশন আমরা যদি বাদ দেই বা লস যেগুলো আছে সেগুলো যদি বাদ দেই, তাহলে আমরা পাই এফেক্টিভ রেইনফল। এবং এই এফেক্টিভ রেইনফল আমার সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার 20 সেন্টিমিটার রেইনফল হলো। এই যে এফেক্টিভ রেইনফল, এই রেইনফলের কারণে আমার যে এই আউটলেট গুলোতে, তো এইগুলো আমি যদি আউটলেট বলি, এই আউটলেট গুলোতে আমার এই সারফেস রান অফ থেকে হয়ে আমার একটা ডিসচার্জ জেনারেট করবে। তার মানে এই এফেক্টিভ রেইনফল থেকে আমরা পাবো উইথ রেসপেক্ট টু টাইম আমরা ডিসচার্জ বা কিউ পাবো। সো কিউ হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। আমরা একটা হাইড্রোগ্রাফ পাবো। এই হাইড্রোগ্রাফটাই কিন্তু আমরা যখন রিভার হাইড্রোলিক্স বা ওপেন চ্যানেল ফ্লো বা সেন্ট বেনেডিক্ট ইকুয়েশন যখন আমরা সলভ করি, সেখানে কিন্তু আমরা এই ডিসচার্জটাই আমরা ইনপুট হিসেবে দেই। ওয়াটার লেভেল হাইড্রোগ্রাফ আমরা বাউন্ডারিতে দেই এবং তার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে ডেপথ ভেলোসিটি সলভ করি। সো দ্যাট ইজ ওপেন চ্যানেল ফ্লো মডেলিং। আর সো এখানে আমার ইনপুট হচ্ছে কিউ এবং এইচ, আর আউটপুট হচ্ছে আমার ডেপথ এবং ভেলোসিটি। ভি এক্স হতে পারে, ভি ওয়াই হতে পারে, ভি জেড হতে পারে, ডিপেন্ডিং অন 1D 2D 3D ওপেন চ্যানেল ফ্লো মডেলিং। আর আমার একটা হাইড্রোলজিক মডেলিং এ আমার ইনপুট হচ্ছে what ফুয়াদ, ফুয়াদ আছো? স্যার রেকর্ডিংটা সুমিতা রং করা। আচ্ছা, সুমিতকে বলো একটু অফ করতে, আমার মনে হয় ব্যাটারি। ওকে। সো আমার হাইড্রোলজিক মডেলিং এ আমার রেইনফল দেন আদার প্যারামিটার, সেটা হচ্ছে আমার ইনপুট এবং এর আউটপুট হচ্ছে আমার ডিসচার্জ। ওকে, এখন আমরা দেখব যে বিভিন্ন অলরেডি আমরা যে ওপেন চ্যানেল ফ্লো মডেলিং শিখেছি, সেইটা আমার এই যে চ্যানেলের মধ্যে রাউটিং এ আমার অলরেডি এগুলো ইউজড হয়। তো একটা প্রসেস হচ্ছে আমার অলরেডি রাউটিং। সো রাউটিং হচ্ছে আমার একটা প্রসেস, আমরা এটাকে ফ্লাড রাউটিং বা ফ্লো রাউটিং আমরা বলি। সো রাউটিংটাই আমাদের মেইনলি করা হয় যে 1D সেন্ট বেনেডিক্ট ইকুয়েশন দিয়ে। রাউটিং এর আগের যে প্রসেস, সেই প্রসেসগুলো ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট হাইড্রোলজিক মডেলিং এ ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করা হয়, বাট মোর অর লেস সবগুলো হাইড্রোলজিক মডেলিং এ সেম প্রিন্সিপাল
যে আমার একটা রেইনফল দেওয়া থাকবে, আমার সয়েল ক্লাসিফিকেশন এবং ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন, ল্যান্ড রাফনেস, ইম্পারভিয়াসনেস, ভেজিটেশন, তার উপর বেস করে আমার এই লসটা ক্যালকুলেট করা হবে। লস থেকে আমি যে ডিরেক্ট এফেক্টিভ রেইনফল পাবো সেটাকে আমার কোনো একটা ইউনিট হাইড্রোগ্রাফ মেথড ইউনিট হাইড্রোগ্রাফ মেথড মানে কি, যে 1 সেন্টিমিটার রেইনফলের জন্য আমার কি পরিমাণ হাইড্রোগ্রাফ হবে সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ মেথড। সেটা যদি আমি জানি তাহলে আমার এই যে এফেক্টিভ রেইনফল আমার যত সেন্টিমিটার হয় তার জন্য আমার টোটাল ফ্লো কত হবে সেটা আমরা এই ডিরেক্ট রান অফটা ক্যালকুলেট করি। সো ডিরেক্ট রান অফ ক্যালকুলেশনটা আমার এই ইউনিট হাইড্রোগ্রাফ মেথডের মধ্যে হবে। তারপরে আমরা যখন ডিরেক্ট রান অফটা পেয়ে গেলাম প্রত্যেকটা সাব বেসিনের জন্য, দেন এই ডিরেক্ট রান অফটা আমার এই নেটওয়ার্কের স্ট্রিম নেটওয়ার্কের ইনপুট হিসাবে বা ইনলেটে, সো এখানে Q1, Q2, Q3, Q4, Q5 এই প্রত্যেকটা সাব বেসিনে আমার এই ডিরেক্ট রান অফটা বা কিউটা অ্যাড হবে। দেন এই স্ট্রিম ধরে আমার যে সলিউশনটা হবে সেটা হবে 1D সাইন ব্যান্ড ইকুয়েশন দিয়ে, যেটা অলরেডি তোমরা জানো। ফাইনালি তুমি আউটলেটে তুমি ফ্লো হাইড্রোগ্রাফ পাবা। বিষয়টা পরিষ্কার? এখন জাস্ট কিছু কনসেপ্ট হাইড্রোলজিক মডেলিং এ আমার, যদি আমরা আবার আমি ক্যাচমেন্টটা আঁকি, একটা ইয়া হচ্ছে লাম্প মডেল, যেখানে এই পুরো বেসিনটাকে সে একটা সাব বেসিন হিসাবে কনসিডার করবে এবং সেখান থেকে তোমার আউটলেটে সে হাইড্রোগ্রাফ দিবে। তার মানে পুরো সাব বেসিনটাকে সে লাম্প করে ফেলবে। সো দ্যাট ইজ কল্ড লাম্পড মডেল। নেক্সট একটা আছে সেমি ডিস্ট্রিবিউটেড বা সেমি লাম্পড, মানে আমি হচ্ছে এই সাব বেসিনটাকে বা এই ক্যাচমেন্টটাকে অনেকগুলো সাব বেসিনে আমি ডিস্ট্রিবিউট করব। সো এই বেসিনটাকে ক্যাচমেন্টটাকে যতগুলো সম্ভব অনেকগুলো সাব বেসিনে আমি ভাগ করব এবং প্রত্যেকটা সাব বেসিনের জন্য আমরা এই লাম্প মডেল অ্যাপ্লাই করব। তখন আমরা তারপর আমরা পুরো সিস্টেমটাকে সলভ করব। সো দ্যাট ইজ কল্ড সেমি ডিস্ট্রিবিউটেড or semi lumped model. আরেকটা হচ্ছে ফুললি ডিস্ট্রিবিউটেড। সো আমি যদি এটাকে যাই, আমি যদি আবার ক্যাচমেন্টটাকে চিন্তা করি, তার মানে আমি পুরো ক্যাচমেন্টটাকে একদম 2D গ্রিডে আমি ভাগ করে ফেলবো। যদিও ডায়াগোনাল আছে বাট এটা রেগুলার শেপের, তার মানে আমি পুরোটাকে 2D গ্রিডে ভাগ করব এবং এই প্রত্যেকটা গ্রিডের জন্য আমি হাইড্রোলজিক মডেল এবং Q1, Q2, Q3 এভরিথিং আমরা সলভ করব। দেন এই পুরো সিস্টেমটা 2D ওভারল্যান্ড ফ্লো হিসাবে, সো এখানে ছিল 1D ফ্লো রাউটিং আর এখানে হবে 2D ফ্লো মডেলিং। এই কারণে যেহেতু এখানে পুরো বেসিনটাকে অসংখ্য গ্রিডে ভাগ করা হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় ফুললি ডিস্ট্রিবিউটেড হাইড্রোলজিক মডেল। তো কমন হচ্ছে এই সেমি ডিস্ট্রিবিউটেড বা ফুললি ডিস্ট্রিবিউটেড, এই দুইটা মডেলে লাম্প মডেল খুব বেশি ইউজ করা হয় না। মাইক IWM একটা মডেল ইউজ করে, নেম মডেল, আরো বেশ কিছু লাম্প মডেল তোমরা পেতে পারো। লাম্প মডেলের সুবিধা কি, এটা সিম্পল,
সিম্পলিফাইড মডেল। ওকে, খুব বেশি প্যারামিটার প্রয়োজন হয় না, কারণ যত তোমার বেসিন কম তত তোমার ইনফরমেশন কম লাগবে মডেলের জন্য এবং বেশ কুইকার। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, যেহেতু এটা ফুললি লাম, সো এখানে অনেক ওভার সিম্পলিফিকেশনের কারণে তোমার রেজাল্টের অ্যাকুরেসি বেটার হবে না। তো বেটার হচ্ছে সেমি ডিস্ট্রিবিউটেড বা ফুললি ডিস্ট্রিবিউটেড। ফুললি ডিস্ট্রিবিউটেড সমস্যা কি, ফুললি ডিস্ট্রিবিউটেড হিউজ কম্পিউটেশনাল মেমোরি লাগবে, যেহেতু এটা পুরো ক্যাচমেন্টকে অসংখ্য গ্রিডে ভাগ করে এবং প্রত্যেকটা গ্রিডের জন্য তোমাকে ইনফরমেশন দিতে হবে। আমরা দেখবো যে কি কি ইনফরমেশন দিতে হয়। তার থেকে অ্যাটলিস্ট ফাস্টার হচ্ছে সেমি ডিস্ট্রিবিউটেড মডেল, অ্যাটলিস্ট লাম থেকে বেটার, যে এখানে অ্যাটলিস্ট অসংখ্য সাববেসিন করতে পারছো, সো ইটস নট ফুললি লাম। এটা অসংখ্য সাববেসিন যেহেতু তুমি করতে পারছো, অ্যাটলিস্ট প্রত্যেকটা সাববেসিনে অ্যাটলিস্ট তুমি ইনফরমেশন দিতে পারলে বেটার রেজাল্ট তুমি পেতে পারো। সেমি ডিস্ট্রিবিউটেড মডেল কি কি আছে, হ্যাক এইচএমএস, সোয়াট, এই দুইটা হচ্ছে কমন ওপেন সোর্স সেমি ডিস্ট্রিবিউটেড মডেল। ফুললি ডিস্ট্রিবিউটেড মডেল আছে ভিক, আর হচ্ছে GSSHA। তোমরা এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলে তোমরা পেতে পারো। আমি অন্য প্রেজেন্টেশনে যাওয়ার আগে, মেইন প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। তো এতক্ষণ এটা যেটা দেখলা সেটা হচ্ছে তোমার হাইড্রোলজিক মডেল, বাট আমরা এটাকে বলি রুরাল হাইড্রোলজিক মডেল অথবা ন্যাচারাল। কারণ এখানে যেই ড্রেনেজ সিস্টেমটা নিয়ে আমরা কাজ করতেছি এটা পুরাটা হচ্ছে ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়াল পাইপ বা ড্রেনেজ সিস্টেম নেই। ওকে, তো আমরা যখন গ্যাঞ্জেস বা ব্রহ্মপুত্র বা মেঘনা বেসিন বা যে কোনো ন্যাচারাল রিভারের যখন আমরা রেইনফল রান অফ, এই হাইড্রোলজিক মডেলিং এর আরেকটা নাম হচ্ছে রেইনফল রান অফ মডেলিং। যেহেতু এখানে রেইনফল থেকে আমার ডিরেক্ট সারফেস রান অফ কত হয় সেটাই আমরা আসলে মডেল করি। তো যদি পিওর ন্যাচারাল চ্যানেলের ক্যাচমেন্টের জন্য আমরা যদি হাইড্রোলজি মডেল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমার ন্যাচারাল বা রুরাল হাইড্রোলজি মডেলিং। আমি যে হ্যাক এইচএমএস, সোয়াট এবং GSHS এগুলো দিলাম, এগুলো সবই হচ্ছে রুরাল হাইড্রোলজি মডেল। কিন্তু আমরা যদি একটা আরবান এরিয়ার কথা চিন্তা করি, যেখানে হয়তো সেম আমার ল্যান্ড ইউজ আছে, স্লোপ আছে, কিন্তু এখানে আমার পাইপ নেটওয়ার্কিং গুলো আমার হয়তো একটা ন্যাচারাল না, হয়তো আমার স্লোপের এগেনস্টে আমার বিভিন্ন পাইপ নেটওয়ার্ক বসানো আছে এবং সেই পাইপ নেটওয়ার্ক দিয়ে আমার ফ্লোটার একটা আউটলেটে যেয়ে পড়ছে। তো এখানেও কিন্তু সেম, আমার একটা রেইনফল হচ্ছে এবং তার থেকে আমার লস গুলো বাদ রেইনফল গুলো থেকে সারফেস রান অফ গুলো এই পাইপের ইনলেটে আসবে, সেটা টারশিয়ারি থেকে আমার সেকেন্ডারি হয়ে আমার প্রাইমারি ড্রেইনে চলে আসবে। সো এখানেও একটা ক্যাচমেন্ট থাকবে। সো এগুলো আমার টারশিয়ারি সেকেন্ডারি হয়ে আমার প্রাইমারি ড্রেন হয়ে আমার আউটলেট আসবে। মোরলেস প্রিন্সিপাল সেম, যে এফেক্টিভ রেইনফল হবে সেখান থেকে কোনো একটা মেথডে আমাকে এই ওভারল্যান্ড ফ্লো গুলোকে আমার ক্যালকুলেট করতে হবে
করে আমি যদি সারফেস রান অফ ক্যালকুলেট করতে পারি, দেন এই সারফেস রান অফটা আমার এই যে ওপেন চ্যানেল ফ্লো, এটাও একটা ওপেন চ্যানেল ফ্লো, ড্রেনেজ গুলো কিন্তু হয়তো আমার এটা পাইপ নেটওয়ার্ক হতে পারে, আর কিছু না। সো নর্মাল রিভারে আমার একটা ন্যাচারাল চ্যানেল থাকবে, সেখান দিয়ে আমার ফ্লোটা রাউট হয়, আর এখানে হয় আমার পাইপ সিস্টেম দিয়ে ওপেন চ্যানেল ফ্লো। তার মানে এইখানেও যে ফ্লো রাউটিংটা হয় সেটাও 1D সেন্ট ভ্যানেন্ট ইকুয়েশন দিয়েই আমার এটা সলভ হয়। তার মানে ফ্লো রাউটিং সেম, লস সেম, এভরি ওভারল্যান্ড ফ্লো হয়তো এখানে ইউনিট হাইড্রোগ্রাফ ইউজ করা হয় না, ওভারল্যান্ড ফ্লো অন্য মেথড ইউজ করা হয়, কিন্তু এই ওভারল্যান্ড ফ্লোটা যখন আমরা পেয়ে যাব তারপরে রাউটিংটা মোরলেস সেম। ডিফারেন্স কি, এখানে যেমন টপোগ্রাফির উপর বেস করে আমার সাব বেসিনটা নির্ধারণ হবে, এখানে সাব বেসিনটা হয়তো আমার রোড নেটওয়ার্ক দিয়ে, হয়তো আমার একটা রোড আছে, এদিক দিয়ে রোড যাচ্ছে, এদিক দিয়ে রোড যাচ্ছে, এদিক দিয়ে রোড যাচ্ছে, তার মানে এই বেসিনটা আমার হয়তো রোড নেটওয়ার্ক বা আদার কনস্ট্রেইন দিয়ে আমার এই বেসিন গুলো ডেলিনেট হবে। তার মানে আমার টপোগ্রাফি দিলেই অটোমেটিক আমি বেসিন ক্যাচমেন্ট গুলো আমরা ডেলিনেট করতে পারবো না, এখানে হয়তো আমাকে ক্যাচমেন্ট গুলো আমাকে ম্যানুয়ালি ডেলিনেট করতে হবে। দেন এখানে যেমন আমার এই লোয়েস্ট যে পয়েন্ট গুলো, টপোগ্রাফির যে লোয়েস্ট পয়েন্ট, সেখানে আমার চ্যানেল গুলো থাকে, কিন্তু এইখানে হয়তো আমার লোয়েস্ট যেই এলিভেশন পয়েন্ট, সেখান দিয়ে আমার পাইপ নাও যেতে পারে, পাইপ হয়তো আমার অন্য অন্য ডিরেকশন দিয়েও আমার পাইপ যেতে পারে। তো আমাদের হয়তো পাইপ সিস্টেমটা আমার আগের থেকে জানা লাগবে, এবং এখানে আমার প্রত্যেকটা পয়েন্টের ইনভার্ট লেভেল আমার জানা জানা থাকা লাগবে, তাহলে আমরা এই হাইড্রোলজিক, আরবান হাইড্রোলজিক, সো এটাকে আমরা বলি আরবান হাইড্রোলজিক মডেল। সো আরবান হাইড্রোলজিক মডেল আমরা ইউজ করি SWMM, EPA, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অফ USA, ওদের ডেভেলপ করা SWMM মডেল, স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট মডেল, এটাই আরবান হাইড্রোলজিক মডেলের বেসিক ইঞ্জিন, এবং মোর অর লেস ওয়ার্ল্ডের সবাই এই SWM মডেলটারই বিভিন্ন ভার্সন ইউজ করে থাকে। অনেক, এটা ওপেন সোর্স ফ্রি, কমার্শিয়াল মডেল আছে PC SWMM, হ্যাঁ, তারপরে আরো কিছু SWM এর XP SWMM মডেল আছে, বাট এরা সবাই এই SWM মডেলেরই ভেরিয়াস ভার্সন ইউজ করে থাকে। সো এবং এগুলো যেহেতু ওপেন সোর্স হাইড্রোলজি মডেলগুলো, তোমরা ইজিলি এটা ডাউনলোড করে নামিয়ে দেখতে পারো। আমি এখন ওভারঅল বেসিক আইডিয়া, এখন আমি একটু ডিটেলে হেক HMS এর ম্যানুয়াল এবং SWM ম্যানুয়াল থেকে আমি কিছু টপিকস কভার করব, এবং কিছু কেস স্টাডিজ আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এই প্রেজেন্টেশনে যেটা দেখাবো সেটা হচ্ছে হাইড্রোলজিক মডেলিং সিস্টেম হেক HMS এর যে টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়াল, সেখান থেকে আমি হেক HMS কিভাবে কাজ করে সেটার জাস্ট কুইক কিছু স্লাইড দেখাবো। তোমরা এই জিনিসটা তোমরা টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়ালে গেলেই ডিটেল পাবা। আমি বলেছি যে যে কোনো মডেল শেখার জন্য তোমাকে প্রত্যেকটা মডেলের দুইটা ম্যানুয়াল থাকে, একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, সেই ইউজার ম্যানুয়ালে তোমাকে দেখাবে যে কিভাবে তুমি মডেলটা ইউজ করতে পারো। আর মডেলের যে টেকনিক্যাল বিষয়গুলো, যে এই যে বললাম যে ইভাপোট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন, এগুলো কোন ইকুয়েশন দিয়ে সলভ করা হয়, বা হেক্রাসের কথা যদি বলি যে সাইনব্যান্ড ইকুয়েশন, গভর্নিং ইকুয়েশন, এবং কোন স্কিম ইউজ করা হয়, সেগুলো তোমরা পাবা হলো টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়ালে। আমি যদিও হেক HMS এর কথা দেখাচ্ছি,
বাট সোয়ার্ড বলো এবং হলো সবগুলো মডেল এরকম ইউজার ম্যানুয়াল এবং টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়াল আছে। তো আমরা অলরেডি জানি যে এবং এই হাইড্রোলাইল যে গুলো আছে গুলোই এই হাইড্রো মডেলে ইভাপোরেশন, ইনলেশন, এই লস গুলো সলভ করা হয়, দেন গ্রাউন্ড ওয়াটার হয়ে এটা ওশনে আসে। ওইটারই একটা স্কিমেটিক ডায়াগ্রাম, যেটা দেখো যে যদি আমার প্রেসিপিটেশন হয় সেটা আমার ল্যান্ড সারফেসে আসে, ইভাপোরেশন হয় এবং সয়েলে আমার ইনফিল্ট্রেশন হয়, গ্রাউন্ডারে যায়, সেই গ্রাউন্ড ওয়াটার থেকে এটা বেস ফ্লো এবং রিচার্জ হয়ে আবার স্ট্রিমে আসে এবং ওভারল্যান্ড ফ্লো হয়ে স্ট্রিমে আসে। ফাইনালি আমরা টোটাল ডিসচার্জটা পাই। মানে যে ডিসচার্জ পাই সেই ডিসচার্জ শুধুমাত্র যে ওভারল্যান্ড ফ্লো তা না, ওভারল্যান্ড ফ্লো ফ্লো দুইটা মিলিয়ে হচ্ছে আমার স্ট্রিমের যে ডিসচার্জটা আমরা পেয়ে থাকি। তো এটা আগেরটারই more or less same description. So HKHMS এ কি কি তাহলে কম্পোনেন্ট আছে? কম্পোনেন্ট আছে models that compute run of volume, সে রান অফ ভলিউম থেকে সে ডিরেক্ট রান অফ ক্যালকুলেট করে ইনক্লুডিং ওভারল্যান্ড ফ্লো, তারপরে সে বেস ফ্লোটা একটা মডেল দিয়ে সে সলভ করে, ফাইনালি সে চ্যানেল ফ্লোটা সলভ করে। রান অফ ভলিউমের ডিফারেন্ট অপশন আছে। ইনিশিয়াল বা কনস্ট্যান্ট রেট আমরা ধরতে পারি, SCS কার্ভ নাম্বার মেথড, গ্রিন মেথড এবং সয়েল ময়েশ্চার অ্যাকাউন্টিং মেথড, আমি দেখাবো এগুলো। দেন সেই এফেক্টিভ রেইনফলটা পাওয়ার পরে সেখান থেকে যে ডিরেক্ট রান অফ জেনারেট করবে সেটা আমরা ডিফারেন্ট ইউনিট হাইড্রোগ্রাফ মেথড দিয়ে আমরা সলভ করি। স্নাইডার মেথড তোমরা নাম শুনে থাকতে পারো, মড ক্লার্ক মেথড, কাইনেমেটিক ওয়েভ মেথড। এই মেথডগুলো তোমাদের হাইড্রোলজির যে বই আছে, তোমরা 3-1 যে হাইড্রোলজি কোর্স করেছো সেখানে তোমরা এই মেথডগুলো পেয়ে থাকবে। বেস ফ্লো মেথড নর্মালি আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করতে পারি, অথবা এক্সপোনেনশিয়াল মেথড ইউজ করতে পারি, অথবা রিজার্ভার মডেল ইউজ করতে পারি। আমরা চিন্তা করতে পারি যে আমার গ্রাউন্ড ওয়াটারটা রিজার্ভার হিসেবে কাজ করছে, যেটা টেম্পোরারি স্টোর করে ফ্লাডের সময়, তারপর যখন আমার লো ফ্লো হয় তখন আমার বেস রিজার্ভার থেকে আস্তে আস্তে রিলিজ হয়। সো আমরা রিজার্ভার হিসাবেও আমরা গ্রাউন্ড ওয়াটার পার্টটা সিমুলেট করতে পারি। আমরা যখন সারফেস রান অফ পেয়ে গেলাম, ডিরেক্ট রান অফ পেয়ে গেলাম, বেস ফ্লো পেয়ে গেলাম, সেগুলোকে আমরা স্ট্রিমে আমরা রাউট করতে পারি। যে রাউটিংটা কথা বলছে, রাউটিংটা নর্মালি 1D স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে হয়ে থাকে, বাট আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ডিফারেন্ট সিম্পলিফাইড ভার্সন আছে। আমরা যদি ফুল মেথডটা ইউজ করি তাহলে ডাইনামিক ফুল মেথড আমরা ইউজ করতে পারি, আর আমরা যদি চাই যে সিম্পল কাইনেমেটিক ওয়েভ মডেল ইউজ করতে পারি, আমরা মডিফাইড প্লাস ডিফিউসিভ ইকুয়েশন যেটা সেটা আমরা ইউজ করতে পারি। আমরা ওপেন চ্যানেল মডেলিং এর সময় এই তিনটা ইউজ করেছিলাম, যে ফুল ডাইনামিক মডেল, কাইনেমেটিক মডেল এবং ডিফিউসিভ মডেল। কাইনেমেটিক মডেল হচ্ছে মোস্ট কমপ্লেক্স, যেটা ফুল স্ট্যান্ডার্ড ইকুয়েশন সলভ করে, আর কাইনেমেটিক হচ্ছে সবচেয়ে সিম্পল ফর্ম, যেখানে বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো ফর্মুলাটা ইউজ করা হয়। তো HKHMS এর ডিফারেন্ট সেটআপ, মডেল সেটআপের জন্য আমরা কি করি, প্রথমে আমরা প্রজেক্টে স্টার্ট করি, দেন আমরা রেইনফলের গেজ ডাটা দেই, দেওয়ার পরে আমরা মডেলটা সেটআপ করি, স্কেমাটাইজ করি, সেখানে আমরা সয়েল ইনফরমেশন, ল্যান্ড ইনফরমেশন এগুলো আমরা দেই, দেওয়ার পরে আমরা প্রেসিপিটেশন ডাটা দেই, বিভিন্ন মডেলের
কন্ট্রোলিং স্পেসিফিকেশন গুলো দিয়ে আমরা মডেলটা রান করি এবং রেজাল্ট আমরা দেখি। এটা তোমরা HKHMS এর ইউজার ম্যানুয়ালে পাবে। আমার একটা ইউটিউব ভিডিও আছে, যেটা তোমাদেরকে আমি মনে হয় আমার ইউটিউবে আছে, যে HKHMS এর একটা আমি হ্যান্ডস অন একটা এক্সারসাইজ আমি করে দিয়েছি, যেখানে তোমরা যেখানে একটা বেসিক HKHMS মডেল কিভাবে সেট আপ করতে হয় সেটা তোমরা পেতে পারো। প্রথমে আসে আমাদের প্রিসিপিটেশন ডাটা আমাদের রেকর্ডেড গেজ ডাটা থাকতে পারে, সেটা ম্যানুয়াল প্রিসিপিটেশন গেজ অথবা অটোমেটিক প্রিসিপিটেশন গেজ। সেই গেজ ডাটাটা আমরা দিব। আমরা যদি একাধিক গেজ ডাটা দেই তাহলে থিজেন পলিগন মেথড ইউজ করে সে একটা এরিয়ার জন্য কত প্রিসিপিটেশন সেটা সে ক্যালকুলেট করবে। আমরা গ্রিডেড ডাটা দিতে পারি, আমাদের যে রাস্টার ডাটা রেইনফল ডাটা থাকে সেটা আমরা দিতে পারি, অথবা আমরা পয়েন্ট গেজ ডাটা আমরা দিতে পারি। তো এটা একটা টিপিক্যাল রেইনফল এর ডিস্ট্রিবিউশন। সো HKHMS কিভাবে রান অফ ভলিউম বা ডিরেক্ট রান অফটা ক্যালকুলেট করে। তো ডিরেক্ট রান অফ ক্যালকুলেটের জন্য HKHMS এর বেশ কয়েকটা মেথড আছে, যেটা বললাম যে ইনিশিয়াল এবং কনস্ট্যান্ট রেট লস মেথড, আর হচ্ছে কার্ভ নাম্বার মেথড, গ্রিন অ্যাম্প লস মেথড। তো আমরা যদি ইনিশিয়াল কনস্ট্যান্ট লস মডেল দেখি, এটা খুব সিম্পল মডেল, যেখানে আমরা ধরে নিই যে ইনিশিয়ালি আমার একটা কনস্ট্যান্ট রেটে আমার রেইনফল লস হবে। সো এখানে আমাদের কোনো ডাটা ইনপুট দেওয়া লাগছে না, আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট রেটে লসটা আমরা ক্যালকুলেট বা এসিউম করছি। আমার যদি জানা থাকে যে এই ক্যাচমেন্টের জন্য সে আমার 20 সেন্টিমিটার রেইনফলের মধ্যে আমার 2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আমার নর্মালি ইনফিল্ট্রেশন বা লস হয়, সেটা যদি আমার জানা থাকে তাহলে আমি সরাসরি দিয়ে দিলে আমার এই সিম্পল মেথডে তুমি লসটা ক্যালকুলেট করতে পারবা। এটা প্রবলেম হচ্ছে এটা হয়তো টাইম ভেরিং না, যে সেটা কনস্ট্যান্ট এটা লস। ইটস সিম্পল, বাট তোমার মনে রাখতে হবে যখনই তুমি সিম্পল মেথড ইউজ করবা এটা ইজি, বাট এখানে ওভার সিম্পলিফিকেশনের চান্স থাকে এবং তোমার রেজাল্ট তুমি যখন ক্যালিব্রেশন ভ্যালিডেশন করবা তখন হয়তো তোমার রেজাল্ট তুমি পারফেক্টলি এটা ম্যাচ নাও করতে পারবে। তো এখানে ডিফারেন্ট এটা HKHMS এর ম্যানুয়াল থেকে নেওয়া ডিফারেন্ট সয়েল টাইপের জন্য কি পরিমাণ কনস্ট্যান্ট লস তুমি ইউজ করতে পারো তার একটা আইডিয়া তোমার এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে SCS কার্ভ মেথড। এটা খুব কমন মেথড, মোস্টলি এটা ইউজ করা হয় যে আমরা যদি আমাদের সয়েল টাইপ জানি এবং ল্যান্ড ইউজের টাইপ জানি এবং সয়েল টাইপ এবং ল্যান্ড ইউজের জন্য ডিফারেন্ট কার্ভ নাম্বার আমাদের জানা আছে বা দেওয়া আছে। এটা অনেকটা ম্যানিক্স রাফনেস এর মতো একটা কোফিশিয়েন্ট। সো এই কার্ভ নাম্বার যদি আমরা জানি, বেসড অন কার্ভ নাম্বার আমরা ইনিশিয়াল লসটা ক্যালকুলেট করতে পারি। সো ইনিশিয়াল লস ক্যালকুলেট করলে আমি এফেক্টিভ রেইনফল PE হচ্ছে এক্সেস রেইনফল, সেটা আমি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি। সো এখানে S হচ্ছে একটা প্যারামিটার যেটা আসলে কার্ভ নাম্বারের উপরে ডিপেন্ড করছে। সো আমার কি পরিমাণ রিটেনশন হবে সেটা ডিপেন্ড করবে কার্ভ নাম্বারের উপরে। কার্ভ নাম্বার যত বেশি হবে রিটেনশন আমার কম হবে, কার্ভ নাম্বার যত কম হবে আমার রিটেনশন তত বেশি হবে। এবং কার্ভ নাম্বার ডিফারেন্ট সয়েলের জন্য বা ডিফারেন্ট ভেজিটেশনের জন্য আমার কত কার্ভ নাম্বার সেটার একটা গাইডলাইন আমরা এই টেবিল থেকে আমরা পেতে পারি। এটা তোমার HKHMS এও আছে এবং এটা তোমার এই SWM মডেলও আছে। সো এটা হচ্ছে ডিফারেন্ট কার্ভ নাম্বারের। এছাড়া আমরা গ্রিন অ্যাম্প ইনফিল্ট্রেশন মেথড ইউজ করতে পারি এই লসটা বের করার জন্য। এটা হচ্ছে আমার গ্রিন অ্যাম্প ইকুয়েশন, যেখানে লস ইজ এ ফাংশন অফ আমার সয়েল
বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ সয়েল এবং ইনিশিয়াল ওয়েটিং ফ্রন্ট অফ সাকশন। সো গ্রিন অ্যাম্প ইকুয়েশন দিয়েও আমরা এই ইনিশিয়াল লসটা ক্যালকুলেট করতে পারি। তো এখানে ডিফারেন্ট গ্রিন অ্যাম্প ইকুয়েশন ইউজ করার জন্য যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, পোরোসিটি এবং ওয়েটিং ফ্রন্ট সাকশন কোন সয়েলের জন্য কত হতে পারে সেটার একটা টেবিল আমাদের দেওয়া আছে। সয়েল ময়েশ্চার অ্যাকাউন্টিং লস মডেল, এটা একটু অ্যাডভান্স মডেল লস ক্যালকুলেশন করার জন্য, এবং যদি আমরা এই মডেল ইউজ করি তাহলে আমাদের আগের গুলোর থেকে আমাদের বেশি এই মডেলে আমাদের ডাটা রিকোয়ারমেন্টটা বেশি। এটা অনেকটা ওয়াটার বাজেটিং এর মতো, ওয়াটার ব্যালেন্সের মতো, যে এখানে সয়েল ময়েশ্চার অ্যাকাউন্টিং বা সয়েল ময়েশ্চার ব্যালেন্সটা সে ক্যালকুলেট করে। তার মানে এখানে বেসিক্যালি আমরা যে হাইড্রোলজিক কম্পোনেন্ট বলেছিলাম যে ইভাপো ট্রান্সপিরেশন কত, পার্কুলেশন কত, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ কত, এই সবগুলো সে ক্যালকুলেট করে তারপরে সে আমার এক্সেস রেইনফলটা সে ক্যালকুলেট করে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড লিমিটেশন অফ দ্য রান অফ মডেল, আমরা কোন মডেলটা আমরা ইউজ করব, এইটাই আসে আমাদের এক্সপিরিয়েন্স এবং জাজমেন্টের উপরে। আমি কি সয়েল ময়েশ্চার অ্যাকাউন্টিং এর মতো একটা কমপ্লেক্স মডেল ইউজ করব, কি আমি জাস্ট ইনিশিয়াল লস মডেলের মতো একটা সিম্পলিফাইড মডেল ইউজ করব, নাকি আমি কার্ভ নাম্বার ইউজ করব, নাকি আমি গ্রিন অ্যাম্প মডেল ইউজ করব। সো এই কথাটাই তোমাকে সব বলে দিচ্ছে যে হাইড্রোলজিক মডেলিং ইজ মোর অ্যান আর্ট দেন এ সায়েন্স, it is likely to remain so. So predictive hydrologic modeling is normally carried out on a given catchment using a specific model, এবং তোমার মোস্ট যে জিনিসটা বুঝতে হবে যে কোনটা আসলে কাজ করবে। তোমার কমপ্লেক্স মডেল নিলে তোমাকে ইনফরমেশন বেশি দিতে হবে, আবার যদি সিম্পলিফাইড মডেল ইউজ করো ইনফরমেশন কম দেওয়া লাগবে, কিন্তু সেখানে আবার ওভার সিম্পলিফিকেশন একটা চান্স থেকে যায়। এই জন্য তোমাকে অনেক সময় করতে হবে যে এক বা একাধিক মডেল দিয়ে তোমাকে ট্রাই করে দেখতে হবে যে তোমার কোনটা আসলে তোমার এই পার্টিকুলার ক্যাচমেন্টের জন্য মোস্ট প্রেফারেবল রেজাল্ট দিচ্ছে। তো এখানে কিছু প্রোজ এবং কনস দেওয়া আছে এই ডিফারেন্ট মডেলের, দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে এবং করে নিবে। ইনিশিয়াল লসটা যখন আমরা ক্যালকুলেট করে ফেললাম, ইনিশিয়াল লস ক্যালকুলেট করা মানে হচ্ছে অ্যাক্সেস পেয়ে গেলাম। এখন অ্যাক্সেস রেইনফলটা ইউজ করে আমরা ডিরেক্ট রান অফ ক্যালকুলেশন করব, রান অফ ভলিউম আমার কত সেটা ক্যালকুলেট করব। সো নর্মালি আমরা এইটা ক্যালকুলেট করি ইউজিং সাম যে ইউনিট হাইড্রোগ্রাফ মডেল বা এম্পিরিক্যাল মেথড ইউজ করে। সো ইউনিট হাইড্রোগ্রাফ মডেল কি এটা আমরা অলরেডি জানি, যেটা বললাম যে আমরা যদি একটা ইউনিট রেইনফলের জন্য যদি আমরা একটা নোন হাইড্রোগ্রাফের শেপ কিরকম হবে সেটা যদি আমরা জানি, তাহলে আমার টোটাল যে এক্সেস রেইনফল তার জন্য আমার টোটাল রান অফ ভলিউম কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। কমন একটা ইয়ে হচ্ছে স্নাইডার ইউনিট হাইড্রোগ্রাফ মডেল, যেখানে বেস করে যে সেই মডেলের পিক টাইম কত হবে, তার ব্যাপ্তিটা কত হবে, এই জিনিসগুলো আমরা এইরকম তার যে একটা হাইড্রোগ্রাফ তার যে ক্যারেক্টারিস্টিক গুলা যে টিপি, সিপি, ইউপি এবং তার বেস, সেটা যেহেতু আমরা জানি স্নাইডারের থেকে, সেখান থেকে আমরা এই ক্যাচমেন্টের জন্য এবং রেইনফলের জন্য আমাদের রেইনফলের জন্য কত ভলিউম হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এছাড়া এসসিএস এরও ইউনিট হাইড্রোগ্রাফ মডেল আছে, যেহেতু এগুলো সবই এম্পিরিক্যাল ইকুয়েশন, এগুলো কিন্তু বিভিন্ন ক্যাচমেন্টের জন্য বানানো। সো এখানেও আবার একই কোশ্চেন হবে যে তাহলে আমার যে মেঘনা বেসিন করছি, গ্যাঞ্জেস বেসিন করছি, ব্রহ্মপুত্র বেসিন করছি, সেইখানের জন্য কি আমার
এই স্নাইডার ইউনিট হাইড্রোগ্রাফটা বেটার হবে, নাকি এসসিএস ইউনিট হাইড্রোগ্রাফ বেটার হবে, নাকি মোডাক ইউনিট হাইড্রোগ্রাফ বেটার হবে, কোনটা হবে? এখানেও আমাদেরকে এক বা একাধিক ইউনিট হাইড্রোগ্রাফ মেথড ট্রাই করে দেখতে হবে যে কোনটা আমার ক্যাচমেন্টের জন্য সুইটেবল। আদারওয়াইজ ইউনিট হাইড্রোগ্রাফের কনসেপ্ট মোর অর লেস সেম। সো এখানে ইউনিট হাইড্রোগ্রাফের জন্য যে ম্যানেজ রাফনেস কোফিশিয়েন্ট সেটা আমরা অলরেডি জানি, সেটা আমাদের ওপেন চেইন ফ্লোতে ইউজ হয়। ক্লার্ক ইউনিট হাইড্রোগ্রাফ মডেল আছে, মোট ক্লার্ক ইউনিট হাইড্রোগ্রাফ মডেল আছে, আরেকটা আছে কাইনেমেটিক ওয়েভ মডেল। যে আমি ইউনিট হাইড্রোগ্রাফ মেথড ইউজ না করে আমি আমার যে বেসিনটাকে যদি আমি একটা ওভারল্যান্ড ফ্লো বা 2D ফ্লো বা ওপেন চ্যানেল ফ্লো হিসেবে যদি চিন্তা করি, তো আমি আমার যে বেসিন আছে আমার বেসিনটাকে যদি আমি একটা ওভারল্যান্ড ফ্লো হিসাবে, বেসিনটাকে যদি আমি একটা রিভার বা ফ্লাড প্লেন হিসাবে চিন্তা করি, তার উপরে যে আমার ফ্লো আসছে এবং সেই ফ্লোটা যে রাউট হবে, সেটা আমরা চাইলে ওভারল্যান্ড ফ্লো এর কাইনেমেটিক ওয়েভ বা এই ডিফিউসিভ ওয়েভ, এই দুই মেথড ইউজ করে আমরা সলভ করতে পারি। তো আমরা আইদার এম্পিরিক্যাল ইকুয়েশন ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের যে 2D ওভারল্যান্ড ফ্লো মডেল আছে সেটা ইউজ করেও আমরা এই পরে গিভেন রেইনফলের জন্য কত আমার ভলিউম হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এসডব্লিউএম মডেলে এইটাই মূলত ইউজ করা হয়, ওভারল্যান্ড ফ্লো মডেলটা ইউজ করা হয় টু ক্যালকুলেট দ্য পিক ডিসচার্জ ফ্রম এ গিভেন রেইনফল। তো এটা হচ্ছে যে আমি যদি আমার বেসিনটাকে একটা চ্যানেল হিসেবে চিন্তা করি এবং একটা ডেপথ নিয়ে এসে এটা ফ্লো করে, সেটা যদি চিন্তা করি, করে যদি আমি সেন্ট্রয়েড ইকুয়েশনের সিম্পলিফাইড ফর্মটা ইউজ করি, তাহলে আমি এই রেইনফলের জন্য, রেইনফলটা যদি একটা ইনপুট হিসেবে দেই, সেই রেইনফলের জন্য আমার আউটলেটে কি পরিমাণ ফ্লো জেনারেট হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো ওভারল্যান্ড ফ্লো এটা এটা হচ্ছে সেইনভেন্ট ইকুয়েশন, এবং আমরা চাইলে এটাকে সিম্পলিফাইড করে আমরা কাইনেমেটিক ওয়েভ ইকুয়েশনটা ইউজ করতে পারি। এখানেও সেম আমি যে কথাটা বলেছি যে প্রত্যেকটা, যে আমি কি ইউনিট হাইড্রোগ্রাফ মেথড ইউজ করব, নাকি আমি কনসেপচুয়াল বেস যে কাইনেমেটিক, এক্সাক্ট কোনো আনসার নেই, কিন্তু আমাদেরকে ট্রাই করে দেখতে হবে যে কোন মডেল ইউজ করলে আমার যে ক্যালিব্রেশন ভ্যালিডেশনটা আমার বেটার হয়। আমরা অ্যাক্সেস রেইনফল করলাম, আমরা আমরা যে ওভারল্যান্ড ফ্লো বা ভলিউম সেটা ক্যালকুলেট করলাম। এখন আমরা আসবো বেস ফ্লো। তো আমার যে গ্রাউন্ড ওয়াটার পার্ট আছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো বেস ফ্লো হচ্ছে কনস্ট্যান্ট মান্থলি ভ্যারিয়েবল, এভরি মান্থ এই রেটে আমার একটা বেস ফ্লো গ্রাউন্ড ওয়াটার থেকে আমার স্ট্রিমে আসবে। আমরা এক্সপোনেনশিয়াল রিসেশন মডেল ইউজ করতে পারি, যে আমি বললাম যে আমার ইনিশিয়ালি ইনিশিয়ালি যখন আমার পিক আস্তে আস্তে এইভাবে বেস ফ্লোতে যাবে, তারপর আস্তে আস্তে বেস ফ্লো আমার কমতে থাকবে। সো আমরা এরকম একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন দিয়েও আমি বেস ফ্লোটাকে সিমুলেট করতে পারি। আরেকটা হলো যে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট বেস ফ্লো। আরেকটা হচ্ছে আমার রিজার্ভার টাইপ, রিজার্ভার হিসেবে আমি সেটাকে মডেল করতে পারি। সো বেস ফ্লো কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইড্রোলজিক পার্টের জন্য, কারণ আমার যখন কোনো বৃষ্টিপাত হবে না, তখনও আমার যে রিভারে যে ফ্লোটা হয় সেটা কিন্তু মূলত বেস ফ্লো এবং স্নো মেল্টিং এর জন্য। সো স্নো মেল্টিং আমি একটা বললাম যে অনেক হাইড্রোলজি মডেলিং এ স্নো মেল্টিং একটা কম্পোনেন্ট।
আমাদের যখন বেস ফ্লো হয়ে গেল, এখন আমাদের এই সবগুলো ফ্লোকে আমাদের এই চ্যানেলে রাউট আনতে হবে। তো আমার যে বিভিন্ন সাব বেসিন থেকে আমার যে ইনফ্লো গুলো আসছে, এই ইনফ্লো গুলোকে আমাকে আউটলেট পর্যন্ত অ্যাকুমুলেট করে নিয়ে আসতে হবে। নিয়ে আমি ফাইনালি যে এখানে একটা হাইড্রোগ্রাফ, এখানে একটা হাইড্রোগ্রাফ করে যে আমি যে ফাইনাল হাইড্রোগ্রাফটা পাবো, এটা হচ্ছে ফ্লো রাউটিং। এবং এইটা আমরা ওয়ান ডাইমেনশনাল সেন্ট ব্যান্ড ইকুয়েশন দিয়ে মূলত সলভ করি। তবে যদি আমরা ফুল ওয়ান ডাইমেনশনাল সেন্ট ব্যান্ড ইকুয়েশন সলভ না করতে যাই, তাহলে আমরা সিম্পল একটা করতে পারি ল্যাগ মেথড। আমি বললাম যে আমার এখান থেকে এখানে যেতে সে 15 মিনিট ল্যাগ টাইমে যাবে, এটা করতে পারি। অথবা আমি শুধু কাইনেমেটিক ওয়েভ করতে পারি। কাইনেমেটিক ওয়েভ মানে আমার যা আছে সেটাই এখানে ট্রাভার্স করবে এট এ স্পিড অফ ভেলোসিটি ইউ। তার মানে সবগুলো কোনো ডিফিউশন ছাড়া আসবে। আর যদি আমরা ফুল মাস্কিংগাম কাঞ্জি ইউজ করি, তাহলে এটা অ্যাডভেকশন হবে, ডিফিউশন হবে। তো এটা বেসিক্যালি ওপেন চ্যানেল ফ্লো ইকুয়েশনটাই সলভ করা। তো এইটাতে আমি আর ডিটেল যাচ্ছি না। এবং এখানেও কিছু আছে যে আমি যদি কাইনেমেটিক ওয়েভ মডেল সলভ করি, আমরা জানি যে কাইনেমেটিক ওয়েভ মডেলের সিম্পলিফিকেশনে ব্যাকওয়াটার এফেক্ট, যেটা ব্যাকওয়াটার এফেক্টটা কিন্তু কাইনেমেটিক ওয়েভ মডেলে ধরে না, কারণ ও শুধুমাত্র ট্রাভার্সটা করে। কিন্তু আমরা যদি চাই যে ব্যাকওয়াটার এফেক্ট বা টাইডাল এফেক্টটাও যদি আমরা কনসিডার করতে যাই, তাহলে আমাদেরকে মিনিমাম ডিফিউসিভ মেথড ইউজ করতে হবে, শুধু কাইনেমেটিক ওয়েভ মডেল ইউজ করলে হবে না। এখানে কাইনেমেটিক ওয়েভ বা ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন গুলো কোন কন্ডিশনে ভ্যালিড সেটা একটা গাইডলাইন দেওয়া আছে। তোমার প্রত্যেকটা হাইড্রোলজি মডেলে জাংশন বাইফার্কেশন সলভ করতে পারে। মডেল যখন আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেস রান হয়ে গেলে আমার যখন মডেলটাকে আমরা এক্সিকিউট করলাম, আমরা বিভিন্ন টাইম সিরিজের জন্য আমার হাইড্রোগ্রাফ পেয়ে গেলাম। এখন মডেলটা কতটুকু ভ্যালিড সেটার জন্য আমাদের ক্যালিব্রেশন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সো আমরা মডেলটা করার পরে আমাদেরকে কম্পেয়ার এন্ড অবজার্ভ এর সাথে ম্যাচ করাতে হবে। আমার যদি মডেল ডাটা এবং সিমুলেট ডাটা যদি ম্যাচ করে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা আমাদের ক্যালিব্রেশন ফাইন। আমরা ভিজুয়াল ইন্সপেকশনে যেতে পারি, অথবা আমরা বিভিন্ন গুডনেস অফ ফিট আমরা টেস্ট করতে পারি। আমরা এরর দেখতে পারি, স্কয়ার রেসিডুয়াল দেখতে পারি, আমরা পি বায়াস দেখতে পারি, এনএসই কিছু কম্পোনেন্ট আছে স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। এবং এদের জন্য মডেল যদি ফিট হয়, তাহলে বিভিন্ন রেঞ্জ আছে, এর মধ্যে থাকলে আমরা বলতে পারি যে মডেলটা ফিটনেস ঠিক আছে। এই ক্যালিব্রেশন যদি না হয়, তাহলে মডেলটাকে আমার আবার রান করতে হবে। তো ওয়ান ডাইমেনশনাল মডেল বা রান করা খুব ইজি, কারণ ওখানে প্যারামিটার একটাই, ম্যানিকসেন্ট। এখানে প্যারামিটার প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য অনেকগুলো প্যারামিটার এবং তাদের রেঞ্জ আছে। তো আমি যদি সবগুলো প্যারামিটারকে একটা একটা করে যদি চেঞ্জ করে যদি মডেল রান দিয়ে বারবার ক্যালিব্রেশন ভ্যালিডেশন দেখি, তাহলে আমার কয়েক সপ্তাহ কয়েক মাস লেগে যাবে যে মডেলটাকে আমার ফিট করাতে। এই কারণে প্রত্যেকটা হাইড্রোলজি মডেলিং এ অপটিমাইজেশন টুল থাকে, যে অটোমেটিক সে তাকে একটা রেঞ্জ দিয়ে দিলে সে এই রেঞ্জ গুলোর মধ্যে প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করে তোমার যেই অবজার্ভ ডাটা তার জন্য যে বেস্ট ফিটেড কার্ভ সে সেটা জেনারেট করে দিবে। সো এইটা একটা কম্পোনেন্ট ফর কমন কম্পোনেন্ট ফর অল হাইড্রোলজিক মডেল। এছাড়া আমি যদিও বলেছি যে আমরা ন্যাচারাল চ্যানেল করছি, ন্যাচারাল চ্যানেল আমরা মডেল করছি, বাট ন্যাচারালের মধ্যেও কিন্তু আমাদের বিভিন্ন সময় আর্টিফিশিয়াল স্টোরেজ থাকতে পারে, ড্যাম থাকতে পারে। এবং এর কারণে কিন্তু আমার
যদি একটা ড্যাম থাকে তাহলে এক ধরনের ফ্লো হবে, আর ড্যাম না থাকলে আরেক ধরনের ফ্লো হবে। সো আমার যদি আপস্ট্রিমে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে তাহলে সেগুলো আমাদের হাইড্রোলজিক মডেলে কনসিডারেশনে আনতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র কে সিমুলেট করতে যাই তাহলে দেখতে হবে যে আমার যে আপস্ট্রিমে যতগুলো ব্যারেজ বা ডাইভারশন আছে বা রিজার্ভার আছে সেগুলো যদি আমি কনসিডার না করি তাহলে কিন্তু আমি যে মডেল থেকে যে আউটফ্লো পাবো ওটা আমি যতই ক্যালিব্রেশন ভ্যালিডেশন করি, প্যারামিটার চেঞ্জ করি, আমি কিন্তু আমার রেজাল্ট না। তখন আমাকে প্যারামিটার রেজাল্ট পাওয়ার জন্য প্যারামিটার হয়তো এমন রেঞ্জে আনতে হবে যেটা আসলে ফিজিক্যালি বা কনসেপচুয়াল ওয়াইজ আসলে ওই প্যারামিটার ভ্যালিড না। তখন আমাদের দেখতে হবে যে যদি কোনোভাবে আমাদের প্যারামিটার দিয়ে আমরা ক্যালিব্রেশন করতে পারছি না, তার মানে হচ্ছে আমার আসলে আপু স্ট্রিমে এমন কোনো ডেভেলপমেন্ট আছে যেটা আসলে আমরা কনসিডার করি নেই। তো হাইড্রোলজি মডেলিং এর এটা একটা বড় চ্যালেঞ্জ। যদি আমরা এই ম্যান মেড স্ট্রাকচার যদি থাকে সেখানে যদি আমরা করি, বাট হেকেএসএমএস এ আমরা যদি আমাদের কাছে তথ্য থাকে যে রিজার্ভারের সাইজ, রিজার্ভারের বা ডাইভারশনের অ্যামাউন্ট, তাহলে আমরা সেগুলোকে মডেলে ইনকর্পোরেট করতে পারি। তো এই কম্পোনেন্ট গুলো আমরা মডেলে ইউজ করতে পারি। তো আমি যেটা বল যে আমার একটা ইউটিউব ভিডিও আছে যেখানে আমি জাস্ট সিম্পল দুটো সাববেসিন কিভাবে আমরা ইউজ করে আমরা একটা মডেল তৈরি করতে পারি এবং কিভাবে আমরা প্যারামিটার ইউজ করতে পারি ইউজিং হেকক্লাস 6 হেকএচএমএস 6.0, সেটার একটা ইউটিউব ভিডিও আছে 15-20 মিনিটের, তোমরা সেটা দেখে নিও। এখন আমি দুইটা কেস স্টাডি দেখাবো। প্রথম যে কেস স্টাডিটা দেখাবো সেটা হচ্ছে আমার, তোমরা চিনো, আমার এমএসসি স্টুডেন্ট এবং আমাদের ডেভেলপমেন্টের লেকচারার ছিল সরফরাজ আলম। সে রিসেন্টলি পিএইচডি কমপ্লিট করেছে এবং তার এটা মাস্টার্স থিসিস কাজ, এবং ওর এই থিসিসের কাজ থেকে আমার দুইটা জার্নাল পাবলিশড হয়েছে। একটা এএসসি জার্নাল অফ হাইড্রোলজিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে জার্নাল অফ ক্লাইমেট চেঞ্জ জার্নালে। এখানে আমরা যেটা করেছি যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন ফিউচার ফ্লো অফ ব্রহ্মপুত্র রিভার বেসিন ইউজিং সোয়াট মডেল। সো ওর কাজটা মেনলি সোয়াট মডেল দিয়ে আমরা করেছি। অবজেক্টিভ ছিল যে আমরা সোয়াট মডেল একটা ডেভেলপ করব এবং ডেভেলপ করে আমরা বেস ফ্লোর জন্য রান দিব। তারপরে আমরা ফিউচার যে রেইনফল ক্লাইমেট চেঞ্জের জন্য সেগুলো দিয়ে আমরা দেখব যে ব্রহ্মপুত্র বেসিনের ফিউচারে ফ্লো চেঞ্জ কি হবে। সো সেটা করার জন্য এটা সোয়াটের ম্যানুয়াল থেকে নেওয়া হাইড্রোলজিক সাইকেল। সোয়াটের যে কম্পোনেন্ট গুলো আমরা যেগুলো বলেছি অলরেডি, যে এসসিএস কার্ভ মেথড দিয়ে সে সারফেস রান অফ ক্যালকুলেট করে, ইভাপো ট্রান্সপোর্টেশন সে পেনম্যান মন্টেন দিয়ে কাজ করে, ইনফিল্ট্রেশন সে গ্রিন অ্যাম্প ইনফিল্ট্রেশন মেথড দিয়ে কাজ করে, দেন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, ল্যাটারাল ফ্লো এবং রাউটিং। সো সেম সোয়াটেও কিন্তু হেকেছে মতো কমন মেথড গুলোই কাজ করে। তো আমরা প্রথমে ডাটা কি কি নিয়েছি। প্রথমে আমরা গ্লোবাল সার্কুলেশন মডেল বা জিসিএম এর যে ফিউচার সিনারিও সেই ডাটাগুলো আমরা এই অ্যাভেলেবেল ডাটা সোর্স থেকে আমরা ডাউনলোড করেছি। সেখান থেকে যেহেতু জিসিএম অনেকগুলো, তো আমরা সবগুলো জিসিএম নিয়ে যেহেতু আমরা রান করতে পারবো না, আমরা জিসিএম গুলোকে আমরা আবার সবগুলো জিসিএম কে আমরা প্লট করে আমরা ক্লাসিফাই করেছি। আমরা কয়েকটা সিনারিও নিয়েছি যে হাইয়েস্ট প্রিসিপিটেশন কোথায় হবে এবং লোয়েস্ট প্রিসিপিটেশন, হাইয়েস্ট ওয়ার্ম টেম্পারেচার হাইয়েস্ট কোথায় হবে এবং লোয়েস্ট টেম্পারেচার চেঞ্জ কোন ক্লাইমেট মডেল দিয়েছে। এছাড়া আমরা নিয়েছি মডারেট ওয়ার্ম এবং মডারেট ওয়েট। সো আমরা এই 6টা সিনারিও আমরা নিয়েছি এবং এই 6টা সিনারিওর জন্য আমাদের 2050, 20 এবং 80 কি হবে সেটা আমরা
এই মডেল থেকে আমরা কাজ করেছি। সো মডেল ডেভেলপমেন্ট আমাদের কি কি ডাটা লেগেছে আমি দেখাই। প্রথমে আমাদের রেইনফল ডাটা আমরা কালেক্ট করেছি। গ্রিডের রেইনফল ডাটা আমরা এই ওয়েবসাইট থেকে আমরা নাসা পাওয়ার থেকে আমরা গ্রিডের রেইনফল ডাটা আমরা কালেক্ট করেছি এবং সেগুলোকে আমরা বায়াস কারেকশন করেছি। দেন ওয়াটারশেড ডেলিনেশনের জন্য আমাদের পুরো ক্যাচমেন্টের ডিজিটাল এলিভেশন ডাটা দরকার হয়, সেটা আমরা নিয়েছি SRTM 90 মিটার রেজলিউশন ডাটা থেকে। সেখান থেকে আমরা আমাদের ওয়াটারশেড ডেলিনেট করেছি। তো এটা হচ্ছে পুরো ব্রহ্মপুত্র বেসিনের ওয়াটারশেড ডেলিনেট, এবং এখানে দেখা যাচ্ছে যে টোটাল ওয়াটারশেড হয়েছে 149টা। সোয়াট হচ্ছে সেমি ডিস্ট্রিবিউটেড মডেল। তো এখানে আবার সেমি ডিস্ট্রিবিউটের সাথে আরেকটা জিনিস ওর এডিশনাল, এটা হচ্ছে HRU, যে সিমিলার হাইড্রোলজিক রেসপন্স ইউনিট। সে সেম টাইপের এই সাব বেসিনের মধ্যেও আবার সেম টাইপের সয়েল গুলোকে সে একটা ক্লাস্টারে নিয়ে আসে। সো এটা সেমি ডিস্ট্রিবিউট এবং ফুললি ডিস্ট্রিবিউটেড আরেকটু মাঝামাঝি। তারপর আমাদের যেটা দরকার ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন, যে আমার কোথায় ভেজিটেশন হচ্ছে, কোথায় এগ্রিকালচার আছে, ফরেস্ট আছে, নাকি স্নো আছে, নাকি বেয়ারল্যান্ড আছে, সেগুলোর ক্লাসিফিকেশন আমাদের প্রয়োজন হয়, কারণ সারফেস রান অফ ইজ ডিরেক্টলি ফাংশন অফ দিস ল্যান্ড ইউজ। কারণ যদি এটা পেভমেন্ট হয় তাহলে সারফেস রান অফ বেশি হবে, যদি ভেজিটেশন হয় তাহলে সারফেস রান অফ কম হবে। তারপর আমাদের সয়েল ক্লাসিফিকেশন দরকার, যে এর সয়েল টাইপ কি, এটা কি স্যান্ডি সয়েল, ক্লে সয়েল, তার সয়েল টাইপটা আমাদের দরকার হয়। ওয়েদার ডাটা আমরা অলরেডি বলেছি যে ডিফারেন্ট। তো এই সবগুলো ডাটা নিয়ে আমরা যখন মডেলটা সেট আপ করি, এবং এগুলো হচ্ছে আমাদের সেই মডেলের ফাইনালি ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন করার পরে যে ফাইনালি যে আমার প্যারামিটারের রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ, আর এটা হচ্ছে আমার ফাইনাল প্যারামিটার ভ্যালু। এই হলো আমাদের মডেলের ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন। যে কোনো হাইড্রোলজিক মডেল, স্পেশালি যদি তুমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করো, তাহলে তোমাকে মিনিমাম 30 ইয়ার্স অফ ডাটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু ক্লাইমেট চেঞ্জ একটা লং পিরিয়ডের একটা বিষয়, সেই কারণে জাস্ট 1-2 বছর, 3 বছর, 5 বছর ডাটা নিয়ে মডেল ক্যালিব্রেট ভ্যালিডেট করলেই হবে না। যেহেতু আমরা 2020, 50s, 80s এর কথা বলবো, সেই কারণে আমাদেরকে মিনিমাম 30 ইয়ার্স অফ ডাটা নিয়ে আমাকে ক্যালিব্রেশন ভ্যালিডেশন করতে হবে। সো সেখানে আমাদের বেস পিরিয়ড হচ্ছে, ক্যালিব্রেশন পিরিয়ড হচ্ছে আমরা 81 থেকে 2010 হচ্ছে আমাদের বেস পিরিয়ড। তার মধ্যে আমাদের এখানে 15 বছরের ডাটা নিয়েছি আমরা ক্যালিব্রেশনের জন্য, এটা নিয়েছি আমরা ভ্যালিডেশনের জন্য। এবং এখানে তোমরা দেখছো যে এটা ভিজুয়াল। আর এই যে ক্যালিব্রেশন প্যারাম এর জন্য আমাদের কিছু রেঞ্জ আছে, NAC, হ্যাঁ, ন্যাশ সাসলিক এফিসিয়েন্সি আর পি বায়াস, এগুলো আমরা ক্যালকুলেট করি, এবং এর রেঞ্জ দেওয়া আছে। আমাদের রেঞ্জটা যদি NAC যদি গ্রেটার দেন 0.65 হয় এবং পি বায়াস যদি লেস দেন 20 হয়, তাহলে আমরা বলি যে গুড এবং ভেরি গুড। সো আমাদের মডেল এই গুড এবং ভেরি গুড এর রেঞ্জের মধ্যেই থাকে। মডেলটা যখন ক্যালিব্রেট ভ্যালিডেট হয়ে গেল, এখন আমরা বেস পিরিয়ডটাকে রান দিলে আমরা দেখতে পাই যে আমার টোটাল ওয়াটার বাজেটিং কত, যে আমার কি পরিমাণ প্রিসিপিটেশন হলো, আমার টোটাল প্রিসিপিটেশন এত মিলিমিটার এই বেসিনের উপরে, তার মধ্যে আমার সারফেস রান অফ কত, আমার গ্রাউন্ড ওয়াটার ফ্লো কত, আমার বেস ফ্লো কত, ইভাপোট্রান্সপিরেশন কত, প্রত্যেকটা আমার ক্যালকুলেট আমরা করতে পারি। সো আমরা যদি জানতে চাই যে ফিউচারে আমার যদি ল্যান্ড ইউজ চেঞ্জ হয়, তাহলে আমার গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কতটুকু হবে বা কি এফেক্ট করবে, ফিউচারে যদি আমার ওয়াটার এক্সট্রাকশন বাড়ে, গ্রাউন্ড ওয়াটার পাম্পিং হয়, তাহলে আমার রিভারে ফ্লো কত কমে যাবে। সে এই জাতীয় জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য আমাকে অবশ্যই হাইড্রোলজিক মডেল ইউজ করতে হবে। সো এটা টিপিক্যাল, এটা হচ্ছে আমরা যে বললাম যে GCM সিলেকশন করার জন্য, যে আমার কোনটা ওয়েটেস্ট, ওয়ার্মেস্ট, ড্রাইয়েস্ট, এটা ডিটেক্ট করার জন্য। তো আমরা মডেলটাকে দুইটা অ্যানালাইসিস করি। একটা হচ্ছে পিওর সিনথেটিক অ্যানালাইসিস বা সেন্সিটিভিটি অ্যানালাইসিস, যে এখানে আমরা অ্যাকচুয়াল
রেইনফল বা টেম্পারেচার চেঞ্জ না দিয়ে আমরা দেখেছি যে আমার টেম্পারেচার যদি 2 ডিগ্রি 4 ডিগ্রি 6 ডিগ্রি বাড়ে তাহলে আমার কি হবে, আর রেইনফল যদি আমার -10 থেকে 40% বাড়ে তাহলে আমার ফ্লো কি চেঞ্জ হবে। সো এটা জাস্ট সিম্পল সিনথেটিক অ্যানালাইসিস। আর যখন আমরা অ্যাকচুয়াল ডাটা আমরা দিলাম, যে আমরা যখন মডেলে 2020-র 50 এবং 80s এর এই বিভিন্ন ক্লাইমেট জিসিএম এর ডাটা দিয়ে যখন মডেল রান করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বেস, আর বেজের সাথে এগুলো হচ্ছে আমার ডিফারেন্ট ইয়ারের আমার ডিফারেন্ট ক্লাইমেট জিসিএম রেজাল্টের জন্য আমার মডেল রেজাল্ট। সেখান থেকে আমরা দেখতে পাই জাস্ট ইন এ সামারি যে আমার মিন ডিসচার্জ আমার আস্তে আস্তে বাড়বে, ওয়েট সিজনের ডিসচার্জ মোর অর লেস সেম থাকবে, ড্রাই সিজনের ডিসচার্জ অল্প বাড়বে। ওকে, সো ওয়েট সিজনও বাড়বে কিন্তু সেটা কম, এবং ওয়েট সিজনে আমার যেহেতু ক্লাইমেট চেঞ্জের কারণে স্নো মেল্টিং হবে, সো ওয়েট সিজনের জন্য আমার কিছু ফ্লো বাড়বে। এভাবে আমরা ম্যাক্সিমাম ফ্লোর জন্য করি, মিনিমামের জন্য করি, মিনের জন্য আমরা করি। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ, যে আমরা যেটা দেখলাম মিন অ্যাভারেজে খুব বেশি চেঞ্জ হচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম ডিসচার্জের ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বাড়বে। তার মানে আমার পিক ডিসচার্জ আমার বাড়বে, যদিও আমার অ্যাভারেজ খুব বেশি চেঞ্জ না হলে। তার মানে পিক ডিসচার্জ যদি আমার তাহলে আমার মোর ফ্লাড আমরা এক্সপেক্ট করতে পারি বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। নেক্সট যেই কেস স্টাডিটা, সেটাও মোর অর লেস সিমিলার স্টাডি, এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড আপস্ট্রিম ডেভেলপমেন্ট অফ মেঘনা রিভার বেসিন, এবং এইটাও সোয়াট দিয়ে করা হয়েছে। এছাড়া আমার হেকএচএমএস দিয়ে, আর শুধু হেকএচএমএস দিয়েও স্টাডি করা হয়েছে আরো বেশ কিছু স্টাডি। আমার যদি ওয়েবসাইটে যাও সেখানে এই থিসিস গুলোর সামনে হোক একটা ব্রহ্মপুত্র বেসিনের জন্য ফিউচার জন্য সেডিমেন্ট কি চেঞ্জ হবে সেই স্টাডিটা করেছে হেকএচএমএস দিয়ে। দিনের ক্লাইমেট চেঞ্জের কি ডেভেলপমেন্ট হবে সেটা করেছে। এইসব কাজই তোমরা ইয়াতে আমার ওয়েবসাইটে মেঘনা বেসিন জানো, সেম মেঘনা বেসিনের জন্য আমাকে আগে ডিজিটাল এলিভেশন মডেল, ওয়াটারশেড ডেলিনেশন, ল্যান্ড সয়েল এবং মেট্রোলজিক্যাল ডাটা আমরা কালেক্ট করি, করে আমরা ওয়াটারশেড ডেলিনেট করি, এইচআরইউতে ভাগ করি, যে রেইনফল গুলো আছে রেইনফল গুলোকে আমরা বায়াস কারেক্ট করি, করে আমরা রেইনফলটাকে ইনপুট হিসেবে দেই, দিয়ে আমরা মডেলটাকে সিমুলেট করি। সো এটা হচ্ছে মডেল ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন। সো দেখতে পাচ্ছ ক্যালিব্রেশন, ভ্যালিডেশন এবং এনএসসি এবং পি বায়াস ফর ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশনের জন্য। সো এখানে দেখছো 2000 থেকে 2018 প্রায় 18 বছরের ডাটা নিয়ে এইটা কাজ করা হয়। সিমিলারলি অবজার্ভ এবং সিমুলেট এবং ডিফারেন্ট ওয়াটার ব্যালেন্স কম্পোনেন্টের গ্রাফ এখানে দেখছো, এবং ক্লাইমেট চেঞ্জের কারণে কি চেঞ্জ হবে সেটাই আমরা এখানে এই মডেল দিয়ে আরসিপি 4.5 8.5 সবগুলোর জন্য আমরা ক্যালকুলেট করি। একটা মেজর এই ইয়েতে আরেকটা কম্পোনেন্ট ছিল যে আপস্ট্রিমে যদি কোনো একটা রিজার্ভার হয়, ওয়াটার স্টোরেজ হয়, তাহলে সেটা আমাদের এই ডাউন স্ট্রিমে কি এফেক্ট হবে সেটা আমরা এই হাইড্রোলজি মডেল দিয়ে আমরা দেখি। এবং এখানে দেখতে পাচ্ছ যে যদি আমার প্রি ড্যাম ফ্লো, প্রিতে আমার এই থাকবে, আর পোস্ট ড্যাম ফ্লো আমরা দেখি যে ওয়াটার আমাদের এন্ডে
ওয়াটার স্টোরেজের কারণে বা ডাইভারশনের কারণে, ওয়াটার স্টোরেজের কারণে আমাদের ডাউন স্ট্রিমে ওয়াটার লেভেল বা ফ্লো আমাদের কমে যাবে। তো এই হলো রুরাল হাইড্রোলজিক মডেলিং এবং তার কেস স্টাডি। আমি কিছুক্ষণ পরে আরবান হাইড্রোলজি মডেলিং এর কেস স্টাডি এবং থিওরিটিক্যাল কনসেপ্টটা দেখাবো। তো এখন আমি এক্সপ্লেইন করব যে আরবান হাইড্রোলজিক মডেলিং এ আমরা কি করি এবং আমি দুইটা কেস স্টাডি আমি দেখাবো। সো আরবান হাইড্রোলজি মডেলিং এও যে রুরাল হাইড্রোলজি মডেলিং এর সেম প্রিন্সিপাল কনসেপ্ট ইউজ করা হয় এবং এখানে যে আমি প্রেজেন্টেশনটা দেখাচ্ছি সেটা বেসিক্যালি এসডব্লিউএমএম এর যে হাইড্রোলিক রেফারেন্স ম্যানুয়াল সেখান থেকে আমি নিয়েছি। তো এখানে ওরা দুইটা কম্পোনেন্টে ভাগ করেছে, বেসিক্যালি তিনটা, একটা হাইড্রোলজিক্যাল কম্পোনেন্ট, একটা হাইড্রোলিক্স কম্পোনেন্ট, আর একটা পরে পরে দেখবা যে এলআইডি বা লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট কম্পোনেন্ট। আমি একটা একটা করে যাচ্ছি। হাইড্রোলজিক কম্পোনেন্ট আমরা যেটা এক্সপ্লেন করেছি যে রুরালের থেকে আরবানের ডিফারেন্সটা কোথায়, যে এখানে যে ফ্লো গুলো হয় সেগুলো থ্রু পাইপ নেটওয়ার্ক সিস্টেম দিয়ে আমার মেইন স্ট্রিমে বা আউটলেটে আসে। তো এটাকে আমাদেরকে সিমুলেট করতে হবে। তার মানে আমাদের বেসিক ক্যাচমেন্ট আছে, সেই ক্যাচমেন্টে আমার সারফেস রান অফ জেনারেট হবে, সেই সারফেস রান অফ গুলো ক্যাচমেন্ট থেকে আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আসবে। এসডব্লিউএম এ পাইপ গুলোকে বলা হয় লিঙ্ক, এগুলোকে জাংশন, আর এগুলোকে বলা হয় সাব ক্যাচমেন্ট। এবং এসডব্লিউএম আমরা চাইলে পাম্প, অরিফিস, ওয়্যার টাইপের হাইড্রোলিক স্ট্রাকচার, ডিভাইডার বা স্টোরেজ ইউনিট টাইপের হাইড্রোলিক স্ট্রাকচারও আমরা ইন্ট্রোডিউস করে বা সিমুলেট করতে পারি। কি কি কম্পোনেন্ট লাগে হাইড্রোলজি কম্পোনেন্টে? আগের মতো রেইন গেজ, সাব ক্যাচমেন্ট এবং ইউনিট হাইড্রোগ্রাফ, এবং যদি স্নো থাকে তাহলে স্নো এখানে আমরা করতে পারি। হাইড্রোলিক্সে আমরা কি কি ইউজ করি? জাংশন, আউটফল, ডিভাইডার, স্টোরেজ, কন্ডিউট, পাম্প, রেগুলেটর, এগুলো আমরা হাইড্রোলিক্স কম্পোনেন্টে ইউজ করি। এছাড়া ইন এডিশন আমরা যে কোনো ওয়াটার কোয়ালিটি, পলিউটেন্ট বা এলআইডি কন্ট্রোল, বা যেটাকে আমরা বলি যে লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট, যে বায়ো রিটেনশন, পোরাস পেভমেন্ট, ভেজিটেশন, সোয়েল, এগুলোর কি ইম্প্যাক্ট, এগুলো আমরা বিভিন্ন লো ইম্প্যাক্ট মেথডেও আমরা এখানে সিমুলেট করতে পারি। এই ডাটাগুলো আমাদেরকে দিতে হয়। যদি আমরা কোনো স্ট্রাকচার দেই তাহলে সে তার রুল কার্ভগুলো দিতে হয়, রেইনফলের টাইম সিরিজ আমাদের দিতে হয়, এবং কন্ট্রোল যদি স্ট্রাকচার থাকে সেই কন্ট্রোল স্ট্রাকচারের রুল কার্ভ আমাদের দিতে হয়। তো এই হলো স্কেমেটিক অফ এসডব্লিউএমএম, যে আমরা যদি প্রিসিপিটেশন বা স্নোফল দেই তার থেকে আমাদের ইনিশিয়াল যে লস সেটা আমাদের বাদ দিয়ে আমরা সারফেস রানআপ পাবো। ইভাপোট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন বাদ দিয়ে এটা গ্রাউন্ড ওয়াটারে যাবে। সারফেস রানঅফটা আমার ডিরেক্টলি আমার ক্যাচমেন্ট হয়ে লিঙ্ক হয়ে আমার ফাইনালি আউটলেটে আসবে। মেট্রোলজিক্যাল ডাটা আমরা কি কি নর্মালি এসডব্লিউএম এ দেই? প্রেসিপিটেশন ডাটা, টেম্পারেচার ডাটা, ইভাপোরেশন ডাটা, উইন্ড স্পিড ডাটা, এই 4 ধরনের ডাটা আমরা দিতে পারি। প্রথমে আসতেছে যে সারফেস রানঅফ বা ওভারল্যান্ড ফ্লোটা কিভাবে ক্যালকুলেট করে। সারফেস রানঅফ বা ওভারল্যান্ড ফ্লোটা ক্যালকুলেট করে যে আমরা জানি যে রেইনফল থেকে সে ট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন এবং রানঅফটা যদি আমরা লসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাই ডিরেক্ট সারফেস রানঅফ। ডিরেক্ট সারফেস রানঅফ আমরা কিভাবে ওভারল্যান্ড ফ্লো এর মাধ্যমে কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা একটা ক্যাচমেন্টকে তার
পেভমেন্ট পারভিয়াস এরিয়া বা ইমপারভিয়াস এরিয়ার রেসপেক্টে আমরা একটা কম্পোজিট বা কম্বাইন একটা কার্ভ নাম্বার আমরা জেনারেট করব। সেই কার্ভ নাম্বার থেকে আমরা সারফেস লসটা ক্যালকুলেট করব। এখানে বিভিন্ন পার্সেন্টেজ অফ ইমপারভিয়াস এরিয়া কত ধরা হতে পারে সেটা একটা গাইডলাইন দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরির জন্য, বাট এগুলো আমাদের কাছে ডাটা থাকতে পারে। এখানে দেখানো যাচ্ছে যে সেম এরিয়া কিন্তু ডিফারেন্ট শেপ অফ ক্যাচমেন্ট, তার জন্য আমার ফ্লো ভলিউম আমার ডিফারেন্ট হতে পারে। সেটা জাস্ট দেখানো হচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এ বি সি ডি ই, যেমন এ তে আমার ভলিউম হাই কিন্তু টাইম সবচেয়ে কম, কারণ এতে আমার এটা কুইক কাট সবচেয়ে কুইকলি চলে আসবে। আর ই যে সেম, কিন্তু আমার যেহেতু ফ্লোটা আউটলেট আসছে সেটা আমার সময় বেশি নিবে। তো এটাই এখানে দেখানো হয়েছে। এই টেবিলে দেখানো হচ্ছে ডিফারেন্ট ম্যানিস রাফনেস, বিভিন্ন গ্রাউন্ডের জন্য রাফনেস আমরা কত ধরতে পারি তার একটা চার্ট এখানে দেখানো আছে। ওভারল্যান্ড ফ্লোর ফর্মুলা বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো ফর্মুলাই। সেখানে স্লোপ, এরিয়া, উইথ কোন প্যারামিটার বাড়লে আমার রান অফ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে সেটা একটা দেখানো আছে। ইনফিল্ট্রেশন আমরা টিপিক্যালি হর্টন মেথড দিয়ে ইউজ করতে পারি, অথবা আগে যে আমরা করেছিলাম গ্রিন অ্যাম্প মেথড, সেই গ্রিন অ্যাম্প মেথড দিয়েও আমরা ইনফিল্ট্রেশন লসটা ক্যালকুলেট করতে পারি। হর্টন মেথডটা খুব সিম্পল মেথড, এটা তোমাদের হাইড্রোলজি বইয়ে আছে যে ইনিশিয়ালি হাই, তারপর আস্তে আস্তে ইনফিল্ট্রেশন রেট কমতে থাকবে, এবং এইটা হচ্ছে আমার এক্সেস রেইনফল। সিমিলারলি এটা হচ্ছে হর্টন ইকুয়েশন যদি ইউজ করা হয় তাহলে ডিফারেন্ট সয়েল কভারের জন্য আমার এই প্যারামিটার গুলোর রেঞ্জ আমার এখানে এই টেবিলে দেওয়া আছে। আর আমরা যদি গ্রিন অ্যাম্প মেথড ইউজ করে যদি আমরা ক্যালকুলেট করি ইনফিল্ট্রেশন লস, তাহলে আমরা তার প্যারামিটার গুলো এই টেবিলে দেওয়া আছে। তো তোমরা যদি টেকনিক্যাল রেফারেন্সটা ম্যানুয়ালে যাও, মেইনলি বিভিন্ন ইকুয়েশনের জন্য তোমার সয়েল টাইপ অনুযায়ী প্যারামিটার তুমি কত ধরবা সেগুলো তোমরা টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়ালের গাইডলাইন থেকে এটা বের করে নিতে পারো। হেকেচেমিসের যে কার্ভ নাম্বার মেথড আছে, এই কার্ভ নাম্বার মেথডও তোমার এসডব্লিউএম মডেলে অ্যাভেলেবল। সো সেম চার্টটাই, যে ডিফারেন্ট ল্যান্ড ইউজের জন্য আমার কার্ভ নাম্বার কত হবে সেই কার্ভ নাম্বার আমাদের দেওয়া আছে। কার্ভ নাম্বার যদি জানা থাকে, এখানে একটা কম্পারিজন দেওয়া আছে যে ডিফারেন্ট মেথড, হর্টন মেথড, মডিফাইড মেথড, কার্ভ নাম্বার এবং গ্রিন অ্যাম্প মেথড ইউজ করে সেম রেইনফলের জন্য আমার কি পরিমাণ ইনফিল্ট্রেশন আমরা পেতে পারি তার একটা এক্সাম্পল দেখাচ্ছে। এগেইন এই হেকেচেমিসে যেটা বলা হয়েছে যে কোন মডেলটা আমরা ইউজ করব, কোন মডেলটা আমার বেটার রেজাল্ট দিবে সেটা আগের থেকেই বলা যাবে না। তার জন্য আমাদেরকে এক বা একাধিক মডেল ইউজ করে আমাকে দেখতে হবে যে কোন মডেলটা অ্যাপ্লাই করলে অবজারভেশন ম্যাচ করে। গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্ট, এখানেও ইনফিল্ট্রেশন লসের পরে গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্ট আছে, এবং গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্ট আমরা এসডব্লিউএম যেটা ইউজ করে যে এটাকে একটা অ্যাকুইফার হিসাবে সে চিন্তা করে। সো গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্ট যে গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্ট আমার রেইন, যেমন রেইন শেষ হয়ে যাওয়ার পরে এই গ্রাউন্ড ওয়াটার কম্পোনেন্টটি আমার এই টোটাল ফ্লোতে কন্ট্রিবিউট করছে।
আমরা করতে পারি। So, SWM এ সেই ক্যালকুলেশন করার জন্য আমার কমেন্ট বা ইকুয়েশন আছে। নেক্সট পার্ট হচ্ছে হাইড্রোলিক্স পার্ট, এবং হাইড্রোলিক্স পার্টে আমরা মূলত এখানে যেটা করব যে সারফেস রানারগুলো যখন আমার তখন আউট থেকে লিঙ্কের মাধ্যমে পার্স হয়ে ফাইনালি আউটলেটবে থ্রু এই পাইপ নেটওয়ার্ক বলা হলো। আমরা বলেছি যে সেইনমেন্ট ইকুয়েশন, এটা হলো ওপেন চ্যানেল ফ্লো ট্রাভার্স করে এটা একটা সিচুয়েশন কন্ডিশন গুলো আমরা জানলাম যদি আমার সারফেস রান অফ এসে যদি আমার ম্যানুয়াল ফ্ল্যাপ হয়ে যায়, তাহলে যে অ্যাক্সেস ওয়াটার আমরা এই আউটিং ডাইনামিক করতে পারি। আর যদি আমরা ডিফাই বলে এটা আমার যদি ওয়াটার লেভেল থেকে আমাকে হাই লেভেলে ওয়াটার পাস করতে হয়, তাহলে অবশ্যই এক পাম্প হাউস সেট করতে পারে বা করতে পারে। এছাড়া আমরা বিভিন্ন ডাইভারশন স্ট্রাকচার গেলে এক থেকে আরেকটা নোটে কি পরিমাণ হতে পারে, সেগুলো আমরা ওয়াটার কোয়ালিটি পলিউটেন্ট বা অ্যাডভেকশন ডিফিউশন ইকুয়েশন দিয়ে আমরা সিমুলেট করি। ইন এডিশন আমি এটা বললাম যে এলআইডি খুব কমন মেথড, যে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং হলে কি হয় বা আমাদের সো এখানে দেখাচ্ছে যে তোমরা জানো যে কুরেন্ট কন্ডিশন যদি টাইম স্টেপ যদি অ্যাক্সেস হয়ে যায় তাহলে মডেল ব্লো করতে পারে। এটা একটা এক্সাম্পল এখানে দেখানো হলো। আমরা এই ফ্লো রাউটিংটা সিম্পল কাইনেমেটিক ওয়েভ মেথডে করতে পারি, যেখানে আমার এই ফ্লোটা জাস্ট শুধু রাউট করবে, এটা হচ্ছে কাইনেমেটিক ওয়েভ। আর যদি আমরা ডিফিউসিভ ওয়েভ করি তাহলে এটা রাউট করবে, পাশাপাশি এটা ডিফিউশনও হবে। এগুলো আমরা অলরেডি জানি। এছাড়া আমরা বললাম যে এসডব্লিউএম এ আমরা চাইলে পাম্প, যে আমার যদি একটা লো ওয়াটার লেভেল থেকে যদি আমাকে হাই ওয়াটার লেভেলে ওয়াটার পাস করতে হয়, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা পাম্প হাউস সেট আপ করতে হতে পারে বা করতে হবে। সেই পাম্পও আমরা সিমুলেট করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন ডাইভারশন স্ট্রাকচার, অরিফিস বা ওয়্যার টাইপ স্ট্রাকচার আমরা এখানে সিমুলেট করতে পারি হাইড্রোলিক্সের পয়েন্ট ভিউ থেকে। এছাড়া আমরা বক্স কালভার্ট টাইপের স্ট্রাকচারও আমরা এখানে সিমুলেট করতে পারি। সো বক্স কালভার্ট এসডব্লিউএম মডেলে কিভাবে সিমুলেট করা যায় সেটা দেখা যাচ্ছে। থার্ড যে কম্পোনেন্টটা যেটা বলা হলো যে ওয়াটার কোয়ালিটি কম্পোনেন্ট, যে আমরা হাইড্রোলজিক্যাল কম্পোনেন্টে আমরা হাইড্রোলজি দেখছি যে কি পরিমাণ সারফেস ভলিউম জেনারেট হচ্ছে। হাইড্রোলিক্স পয়েন্টে আমাদের ভলিউমটা পাইপের মধ্যে যে ট্রাভার্স করছে, পাইপের বিভিন্ন আউটলেটে কি পরিমাণ পন্ডিং হচ্ছে, কি পরিমাণ ডেপথ হচ্ছে এবং কি পরিমাণ ফ্লো জেনারেট হচ্ছে, সেগুলো আমরা হাইড্রোলিক্সে সলভ করি।
পাশাপাশি আমরা জানি যে এই ফ্লো তোমার বিভিন্ন ওয়াটার পলিউটেন্টকে তোমার ক্যারি করতে পারে। সো যদি ওয়াটার পলিউটেন্টকে ক্যারি করে, সেই ওয়াটার পলিউটেন্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে তার কনসেন্ট্রেশনের পরিমাণ একটা নোট থেকে আরেকটা নোটে কি পরিমাণ হতে পারে, সেগুলো আমরা ওয়াটার কোয়ালিটি পলিউটেন্ট বা অ্যাডভেকশন ডিফিউশন ইকুয়েশন দিয়ে আমরা সিমুলেট করতে পারি। ইন এডিশন আমি যেটা বললাম যে এলআইডি খুব কমন মেথড, যে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং হলে কি হয়, বা আমাদের রাস্তার দুই পাশে যদি আমরা ভেজিটেশন বাড়াই তাহলে কি হয়। এই ধরনের যে লো ইম্প্যাক্ট মেথড গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলে আমার ওভারঅল রেইন ওয়াটার বা সারফেস ভলিউম কি পরিমাণ রিডিউস হয়, হ্যাঁ রিডাকশন হয়, সেইটা আমরা এই ওয়াটার কোয়ালিটি বা এলআইডি কম্পোনেন্টে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এখানে আমরা ওয়াটার কোয়ালিটিতে আমরা সেডিমেন্ট দেখতে পারি, পেস্টিসাইড, অর্গানিক ম্যাটেরিয়াল, ওয়েল এনগেজ, ব্যাকটেরিয়া, ভাইরাস, নাইট্রোজেন, ফসফরাস, এই সব কিছুই আমরা এখানে সিমুলেট করতে পারি। ইটস ভেরি পাওয়ারফুল মডেল এসডব্লিউএম, তোমরা ইউজ করতে পারো। বাইরে এসডব্লিউএম দিয়ে অনেক রিসার্চ এর কাজও হয়ে থাকে। সো প্রথমে সারফেস সেডিমেন্টের জন্য সারফেস ওয়াশ যেটা কি পরিমাণ জেনারেট করে তার জন্য কিছু এম্পিরিক্যাল মডেল আছে, সেগুলো ইউজ করে সে সারফেস মডেল ওয়াশটা ক্যালকুলেট করতে পারে। দেন ট্রান্সপোর্ট, যেটা বললাম যে 1D অ্যাডভেকশন ডিসপারশন ইকুয়েশন দিয়ে সি ক্যান বি এনি পলিউটেন্ট, সেটা আমরা সিমুলেট করতে পারি, যেটা তোমরা অলরেডি লেকচার 3-4 এ করেছো, যে অ্যাডভেকশন ডিফিউশন রিঅ্যাকশন ইকুয়েশন। এছাড়া যে আমি বললাম যে লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট, এটার অন্য নামও আছে বিভিন্ন জায়গায়, কোথাও বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলে, কোথাও সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্র্যাকটিস বলে, বাট ঘুরে ফিরে সবগুলো মোর অর লেস সেম আসলে কাজ। এখানে আমরা দেখি যে ডিফারেন্ট কম্পোনেন্টের যে কিভাবে আমি ইনফিল্ট্রেশন বাড়াতে পারি, যে বিভিন্ন ইনফিল্ট্রেশন বেসিন পন্ড ইউজ করে আমি কিভাবে ইনফিল্ট্রেশন অ্যাবজর্পশন কিভাবে বাড়াতে পারি, যে আমি ভেজিটেশন দিয়ে আমি কিভাবে বাড়াতে পারি, হ্যাঁ তো ফিল্ট্রেশন আমি কিভাবে বাড়াতে পারি। এই জিনিসগুলো সেগুলো হচ্ছে লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট। তো লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট তোমরা এই রিসোর্স বা ওয়েবসাইট থেকে তোমরা আরো বেটার জানতে পারবে। এটা বললাম যে সাস্টেনেবল আরবান ম্যানেজমেন্ট বলা হয়, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলা হয়, স্টর্ম ওয়াটার কন্ট্রোল মেজার, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। একজন এক একটা ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এক একটা কান্ট্রিতে এক একটা নাম ইউজ করা হয়, বাট অ্যাকচুয়ালি অল আর লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট। তাহলে হাই ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট কোনটা? হাই ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে তুমি যে ড্রেনের সাইজ বাড়াচ্ছ, স্টোরেজ বেসিন বাড়াচ্ছ, পাম্প দিচ্ছ, এগুলো হচ্ছে তোমার হাই ইম্প্যাক্ট বা মেজর ড্রেনেজ ইমপ্রুভমেন্ট। আর এগুলোর পাশাপাশি লো ইম্প্যাক্ট, যেগুলো ইম্প্যাক্ট কম বাট এগুলো এখন গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বা গ্রিন সিটির জন্য এগুলো এখন ইম্পর্টেন্ট। তো যেমন আমরা বায়ো রিটেনশন সেল ইউজ করতে পারি, আমি রাস্তার চারপাশে আমি এই ধরনের গ্রিন ভেজিটেশন ইউজ করতে পারি, আমি রেইন গার্ডেন ইউজ করতে পারি, আমি গ্রিন রুফ ইউজ করতে পারি, যেগুলো আমার ওয়াটার স্টোর করতে পারে, আমরা ইনফিল্ট্রেশন ট্রেন্চ ইউজ করতে পারি, আমরা পেভমেন্ট পারভিয়েবল পেভমেন্ট ইউজ করতে পারি, রেইন ব্যারেল, বা আমরা বাসার ইয়াতে রুফটপ থেকে আমার রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি। হ্যাঁ, আমরা ভেজিটেটিভ সোয়েল ইউজ করতে পারি, যেখানে ওয়াটারটা এসে একটু থাকবে এবং ইনফিল্ট্রেশনটা বাড়াবে। সো টিপিক্যাল বায়ো রিটেনশন সেল, গ্রিন রুফ, রুফটপ ডিসকানেকশন, ভেজিটেশন সোয়েল, এবং এগুলো করার জন্য যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলোর ভ্যালুগুলো এখানে তোমাদের এখানে দেওয়া আছে। তো এই পর্যন্ত আমি যা বলেছি সবগুলো হচ্ছে এসডব্লিউএমএম এর যে টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়াল। এর পাশাপাশি তোমাদের একটা
ইউজার ম্যানুয়াল আছে এবং সেই ইউজার ম্যানুয়ালে একটা কেস স্টাডি আছে। এই কেস স্টাডিটাতে তুমি দেখাতে পারবে যে 2টা বা 3টা সাবক্যাচমেন্ট এবং কয়েকটা জাংশন দিয়ে একটা সিম্পল কেস স্টাডি, হাইপোথেটিক্যাল কেস স্টাডি দিয়ে দেখানো আছে যে কিভাবে এসডব্লিউএম মডেল সেট আপ করতে হবে। খুব সিম্পল মডেল শেখা তোমার জাস্ট 1-2 দিনের ব্যাপার, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ওভার দ্য টাইম তোমাদের আসবে। আমার ইউটিউব চ্যানেলে আমার এই এসডব্লিউএম দিয়ে একটা মডেল ডেভেলপ করা বা এই কেস স্টাডিটাই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো তোমরা সেটাও দেখতে পারো, দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে কিভাবে এসডব্লিউ ইউজ করে তোমরা একটা স্ক্র্যাচ থেকে একটা মডেল জেনারেট করতে পারো। সো এটা আমি আর যাচ্ছি না, এটা তোমরা ইউটিউব ভিডিওতে দেখে নিবে। টিপিক্যাল হাইড্রোগ্রাফ আউটলেট, টিপিক্যাল প্রোফাইল তোমার লিঙ্কের মধ্যে দিয়ে। সেখানে আমি যে কেস স্টাডিটা দেখাবো, 2টা কেস স্টাডি দেখাবো। প্রথম কেস স্টাডিটা তোমাদের সবারই চেনা কেস স্টাডি, সেটা হচ্ছে বুয়েট এরিয়ার। আমরা জানি যে বুয়েট এরিয়াতে যদি বৃষ্টি হয় তাহলে এটা হচ্ছে আমাদের মাঠ, এটা আমাদের মেইন ক্যাম্পাস, এটা হচ্ছে তোমার শেরেবাংলা হল, তিতুমির হল, এখানে ছাত্রী হল এবং স্টাফ কোয়ার্টার, এটা হচ্ছে আমাদের লাল কোয়ার্টার, এটা হচ্ছে আহসানুল্লাহ হল। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি টপোগ্রাফিটা দেখি যে আমাদের এই এরিয়াটা হচ্ছে লো এরিয়া। তো যখন এই বৃষ্টি হয় এই আপস্ট্রিম থেকে ওয়াটার গুলো এসে এই আমাদের যে লাল কোয়ার্টার এবং আহসানুল্লাহ হল এবং মসজিদের সামনে যে রাস্তাটা, এখানে তোমার পানি জমে থাকে। সো এই প্রবলেমটা স্টাডি করার জন্য আমি এই এসডব্লিউএম দিয়ে আমি মডেলটা ডেভেলপ করি। তো তার জন্য স্টাডি এরিয়া, যদিও আমি বুয়েটটাকে ফোকাস করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার মেইনলি বুয়েট থেকে 2টা সিস্টেম দিয়ে পাস করে। একটা সিস্টেম হচ্ছে এই ধোলাইখাল আউটলেট, আর একটা সিস্টেম হচ্ছে ইসলামবাগ আউটলেট। সো আলটিমেটলি আমাকে পুরা এরিয়াটা নিয়ে আসলে মডেল করতে হয়েছে। আমাদের কাছে ডিটেল ডাটা ছিল এইটার, আর বাকি এই বুয়েটের বাইরের ডাটার জন্য আমাদেরকে ওয়াসার থেকে ডাটা নিতে হয়েছে, আর ক্যাচমেন্ট বেসিন এগুলো আমরা জিআইএস থেকে আমি এক্সট্রাক্ট করেছি। তো এটারই আমি যে দেখাবো। তো প্রথমে আমাদের এই স্টাডিটা করার জন্য আমাদের যে ডাটা, বেসিক ডাটা লাগে হচ্ছে টপোগ্রাফি ডাটা, কারণ টপোগ্রাফি ডাটা থেকে আসবে হচ্ছে আমার বিভিন্ন পয়েন্টের এলিভেশন। তো আমার কাছে সার্ভে ডাটা ছিল 10 মিটার রেজুলেশনের পুরো ক্যাম্পাসের। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যাম্পাসের ওভারঅল টপোগ্রাফিটা কিরকম। দেন আমরা যেটা কালেক্ট করি যে রিভার নেটওয়ার্ক ডাটা। তো এটা হচ্ছে আমার বুয়েটের ভিতরের ফুল রিভার নেটওয়ার্ক সিস্টেম, আর এটা হচ্ছে ওয়াসার থেকে নেওয়া যে সিস্টেম। সো এটা দেখছো যে আমাদের বুয়েটের থেকে মূলত এই 2টা পাইপ দিয়ে আমাদের পানিটা আসে, একটা এদিক দিয়ে যাচ্ছে আর একটা এদিক দিয়ে যাচ্ছে। এটার সাথে আমাদের বুয়েটের ইন্টারনাল নেটওয়ার্কটা জড়িত। সো আমরা যখন ডাটাগুলো পেয়ে গেলাম, তখন আমরা এই স্কিমেটিক বা ক্যাচমেন্ট ডেলিনেট করলাম যে আমার এটা হচ্ছে আমার এই পাইপ নেটওয়ার্ক গুলো এবং আর এগুলো হচ্ছে আমার রোড নেটওয়ার্ক। সো রোড নেটওয়ার্ক দিয়ে আমরা ক্যাচমেন্ট গুলো প্রত্যেকটা ইয়ার জন্য আমরা সাব ক্যাচমেন্টটা ডিভাইড করলাম, এবং যেটা হচ্ছে বুয়েটের বাইরের গুলার জন্য জিআইএস থেকে মোটামুটি আইডিয়া করে এই সাব ক্যাচমেন্ট গুলো বের করা হলো। করে আমরা এই স্ক্যামেটেক মডেলটা তৈরি করলাম। সো বুয়েটের এরিয়াটা হচ্ছে এক্সাক্ট সাইজ অনুযায়ী এখানে ক্যাচমেন্ট এবং ড্রেনেজ নেটওয়ার্ক অ্যাকচুয়াল, আর বুয়েটের বাইরের গুলো হচ্ছে অনেকটা স্ক্যামেটিক। সো
বিভিন্ন এরিয়াগুলোকে জাস্ট এরিয়া এনে এখানে অ্যাকচুয়াল এরিয়া দেওয়া হয়েছে, যদিও স্ক্যামেটিকটাতে অ্যাকচুয়াল এরিয়ার প্রপোর্শনটা নেই, বাট ভ্যালু, অ্যাকচুয়াল এরিয়া, উইথ, সেগুলো হচ্ছে আমরা যে জিআইএস থেকে যে অ্যাকচুয়াল এরিয়া পেলাম, এস্টিমেট করলাম, সেটা এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মেইনলি যে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ইসলামবাগ সিস্টেম। ইসলামবাগ সিস্টেমে আমাদের পানিগুলো এখান থেকে এসে এদিক দিয়ে আসে, আবার এই এলিফ্যান্ট রোড, নীলক্ষেত এবং আজিমপুর থেকেও একটা পোর্শন আসে, আবার এই ঢাকা ইউনিভার্সিটির কিছু এসএম হলের কিছু পানিও আমাদের বুয়েটের এই ইসি বিল্ডিং এর পাশ দিয়ে এখানে আসে। আর ধোলাইখালে আমাদের মেইন পাইপ নেটওয়ার্ক হচ্ছে এইটা, এটা হচ্ছে ধোলাইখাল দিয়ে যায়। এখানে আমাদের ক্যাম্পাসের পানিগুলো এই শেরেবাংলা হলের পিছন দিয়ে একটা তোমার মেইন রাস্তার নিচ দিয়ে একটা বক্স কালভার্ট আছে, এদিক দিয়ে পানিটা আসে, এই ধোলাইখালের এদিক দিয়ে আসে। আর বিভিন্ন পাইপগুলো আমাদের এই ধোলাইখালের সিস্টেম দিয়ে আমাদের যায়। তো মডেলটা যখন আমাদের সেট করা হলো, তখন আমরা একটা ডিজাইন রেইনফল আমরা জেনারেট করি ফ্রম দ্য হিস্টোরিক্যাল রেইনফল ডাটা। এই রেইনফল দিয়ে আমরা দেখি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বেস কন্ডিশন, যে যদি আমার কারেন্ট কন্ডিশন যা আছে তা থাকলে কি হবে, আরেকটা দেখি যে আমার ডাউন স্ট্রিমে যদি ব্লকেজ থাকে তাহলে আমার সিনারিও কি হবে। বেস কন্ডিশন যখন আমি রান দিচ্ছি তখন তুমি দেখতেছো যে এটা হচ্ছে ধোলাইখাল প্রোফাইল, আর এটা হচ্ছে ধোলাইখাল প্রোফাইল উইথ 30% ব্লকেজ। সো ধোলাইখাল প্রোফাইলে যখন দেখবো এটা হচ্ছে আমাদের বুয়েট এরিয়া। সো ইভেন নর্মাল কেসে আমার দেখা যায় যে এই যে আমার এখানে এই নিচু জায়গাটাতে আমার ইনান্ডেশন হয়। আর যদি আমার ডাউন স্ট্রিমে যদি 30% ব্লকেজ থাকে, আমার এই সবগুলো এরিয়া আমার ইনান্ডেটেড হয়ে থাকে। এটা আমরা শুধু লংজিটিউডাল প্রোফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমি যদি লংজিটিউডাল প্রোফাইল না দিয়ে যদি আমি প্লটিং এ যাই, ফ্লাড ইনান্ডেশন ম্যাপিং এ যাই, এটা হচ্ছে আমাদের যে দেখা যায় যে নর্মাল কেসেই আমাদের দেখা যায় যে এই এই ধোলাইখাল যে সিস্টেমটা, এই পাইপ আমাদের যে বুয়েটের রাস্তা এবং শেরেবাংলা হল এবং স্টাফ কোয়ার্টার, এই জায়গাগুলোতে ফ্লাড, এটা হচ্ছে আমাদের রাস্তা, এই জায়গাগুলোতে আমাদের ফ্লাড ইনান্ডেশন হয়। আর যদি আমার ডাউন স্ট্রিমে ব্লকেজ, ডাউন স্ট্রিমে যদি পানি পাস না হতে পারে তাহলে আমাদের ইনান্ডেশন আরো বেড়ে যায়। এবং আমাদের যে এক্সিস্টিং পাইপগুলো আছে, এই পাইপগুলো সবগুলো বেশিরভাগই আমি দেখলাম যে 8 থেকে 10 ইঞ্চি সাইজ। তো অলরেডি এই রেড মানে হচ্ছে এই পাইপগুলো সব ফিল আপ, তার মানে নর্মাল কন্ডিশনে এই পাইপগুলো দিয়ে পানি পাস হয় না। সো আমরা কিছু রেকমেন্ডেশন করি, সেই রেকমেন্ডেশন গুলো হচ্ছে যে এই পাইপগুলোর সাইজ বাড়ানো 2 থেকে 2.5 মিটার। আরেকটা হচ্ছে যে এই যে ধোলাইখাল সিস্টেম, এই সিস্টেম গুলোতে এইটাতে আমার একটা পাম্প আছে, কিন্তু এই সিস্টেমে কোনো পাম্প নাই ইসলামবাগ। তা আমাদের এই এই ইসলামবাগের পাইপটার সাইজ খুব ছোট, এটা মাত্র 5 ফিট ডাউন স্ট্রিমে, আর এদিকে হচ্ছে 3 ফিট, আর এদিকেও 5 ফিট হলেও এগুলো আমরা মনে হচ্ছে যেগুলো অলরেডি অনেক ব্লকেজ আছে। তো এগুলো পরিষ্কার করা, কারণ ডাউন স্ট্রিম যদি ক্লিয়ার না হয় তাহলে আমার ভিতরে পানি বের হবে না। আর এটা হচ্ছে এখানে যদি আমরা পাম্প হাউস একটা ইনস্টল করতে পারি তাহলে হয়তো আমার এই 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 সাইজ দিয়ে পানি আসলে পাস হবে। না হলে এখানে যে পরিমাণ আসলে ভলিউম জেনারেট হয়, এটা এই 5 ফিট গায়ার পাইপ দিয়ে আসলে যেতে পারে না, যে কারণে এই জায়গাগুলো সবসময় পানি জমে যায় এবং আমাদের একটা ব্যাক ওয়াটার এফেক্ট হয়। এগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদের এই পানিও আসলে বের বের হয় না। তো আমাদের ইন্টারনাল পাইপ সিস্টেম আমরা ক্যাপাসিটি বাড়াবো। আমরা সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি যে এই ওদের যে মেইন পাইপগুলো আছে এগুলো ক্লিন করার জন্য, এখানে একটা হাউস বসানোর জন্য। আরেকটা আমরা চিন্তা করেছি যাতে আমাদের এই ব্যাক ওয়াটার গুলো না হয়, এই জন্য আমাদের যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে এইখানে আমরা ফ্ল্যাপ গেট দিয়ে দিব, যাতে অ্যাটলিস্ট বাইরের পানিটা আমার এখানে না ঢোকে, তাহলে অ্যাটলিস্ট আমার ভিতরের যা পানি আছে এইটাও যাতে থেকে যায়।
কিছুটা সুবিধা হবে, এই সামনে বছর থেকে হয়তো বেটার হবে, যেহেতু তোমরা অলরেডি দেখেছো যে আমাদের পলাশী এবং ইয়ার মাঝখান দিয়ে এখন একটা নতুন 5 ফিটের বড় লাইন করা হয়েছে। তো এটা যদি এইটাতে আমাদের এখন এই মেইন ক্যাম্পাসের পানিটা এখানে দেওয়া হবে, আর এখানে যেই এই শেরেবাংলার সামনে যে কালভার্টটা আছে এটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দিলে এই উপরের পানিটা দিকে শুধুমাত্র ওকে। কতটুকু শুনতে পেয়েছিল কোন জায়গায়? সো নেক্সট যে কেস স্টাডিটা, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা করেছি 2টা পৌরসভা, একটা হচ্ছে পটুয়াখালী এবং বাগেরহাট পৌরসভা, তার ইন্টিগ্রেটেড ড্রেনেজ প্ল্যান। এটাও আমরা এসডব্লিউএম দিয়ে করেছি এবং মোরলেস আগের কনসেপ্টই, তবে এখানে ইন্টিগ্রেটেড ড্রেনেজ যেহেতু এখানে আমরা মেজর কাজের পাশাপাশি এখানে ওদের এলআইডি কনসেপ্টও আমরা ইন্ট্রোডিউস করেছি, প্লাস ওদের নাম্বার অফ আউটলেট অনেকগুলো ছিল সেগুলোকে আমরা রিডিউস করেছি। টোটাল ওদেরকে একটা কমপ্লিট সলিউশন দিয়েছি। ওদের এক্সিস্টিং ড্রেনেজ কি অবস্থা আছে এবং সেটাকে তাদের যে ফ্লাডিং রিমুভ করতে হয় তাহলে ফিউচারে তাদের কি করতে হবে সেগুলো আমরা এই কেস স্টাডিতে আমরা করেছি। তো এটা করার জন্য আমরা যে হিউজ ডাটা কালেকশন করেছি, প্রত্যেকটা চ্যানেল, ন্যাচারাল চ্যানেলগুলো আমরা সার্ভে করেছি, ওদের যে ড্রেনেজ সিস্টেম আছে সেগুলোকে আমরা সার্ভে করেছি, করে আমরা এই স্ক্যামেটিক মডেলটা আমরা তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে সাবক্যাচমেন্ট এরিয়া, সাবক্যাচমেন্ট উইডথ, সাবক্যাচমেন্ট ইমপারভিয়াসনেস, এটা যেহেতু অলরেডি ডেভেলপ আর এগুলো হচ্ছে আন্ডার ডেভেলপ, সো এখানে ইমপারভিয়াসনেস কম, এখানে ইমপারভিয়াসনেস বেশি দেওয়া হয়েছে। এখানে প্রায় 600-র উপরে এলিমেন্ট এবং নোড আছে। প্রত্যেকটা এলিমেন্টের ডেপথ এবং নোডের ইনভার্ট এলিভেশন আমাদেরকে দিতে হয়েছে, এবং এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ডেপথ এবং স্লোপ আমাদেরকে দিতে হয়েছে। সেম আমরা যখন মডেলটা আমরা জিওমেট্রিক ডাটা দিয়ে ডেভেলপ করেছি, তারপর আমরা ডিজাইন রেইনফল দিয়ে এখানে আমরা 6 আওয়ারের 10 ইয়ারের রেইনফল আমরা ইউজ করেছি ফর ডিজাইনিং। দেন আমরা মডেলটাকে রান করি, রান করে আমরা যে ইনান্ডেশন পাই সেই ইনান্ডেশন আমরা আবার অবজার্ভ ইনান্ডেশন, যে আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি ওদের কোন কোন এরিয়াতে মূলত ইনান্ডেশন হয়, সেইটা আমরা মডেলের সাথে কম্পেয়ার করে একটা কোয়ালিটিভ, যে মডেলটা যে ঠিক মতো রান দিচ্ছে এবং যে ইনান্ডেশন হচ্ছে সেটা কোয়ালিটিভ একটা আমরা কম্পারিজন আমরা বা ভ্যালিডেশন আমরা করি। যখন আমাদের মডেল সেট আপ হয়ে যায়, এটা হচ্ছে ডিফারেন্ট রেইনফল যদি আরো বাড়ে তাহলে কোথায় কোথায় ইনান্ডেশন আরো বাড়তে পারে সেটা আমরা দেখিয়েছি। তো আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এই ইনান্ডেশন কমানো। তো এটা যদি আমার ডিজাইন ইনান্ডেশন হয় ডিজাইন রেইনফলের জন্য, এখন কি করলে আমার ইনান্ডেশনটা আমার কমবে, সো তখন এই ইনান্ডেশন ধরে ধরে আমরা এই পাইপ
যে ড্রেনের সাইজ আমরা বাড়াই, খালগুলোকে আমরা ওয়াইড করি, বিভিন্ন জায়গায় এই ড্রেন বা খালগুলো ন্যারো হয়ে আছে, অ্যাডভার্স স্লোপ আছে, সেগুলোকে আমরা ফিক্স করি, করে আমরা টোটাল সলিউশন দিই। এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা আমার ইনান্ডেশন হচ্ছে, তো তখন আমরা এই পাইপটাকে ইনক্রিজ করি যাতে আমার আর ইনান্ডেশনটা না থাকে। এভাবে আমার এখানে ইনান্ডেশন হচ্ছে, সো আমার পাইপ সাইজ আমার এখানে বাড়ানো হয়েছে যাতে ইনান্ডেশন মিনিমাম হয়। তো এই হলো তোমাদের ওভারঅল রুরাল এবং আরবান হাইড্রোলজিক্যাল মডেলিং এর থিওরি, কনসেপ্ট, ইন্ট্রোডাকশন এবং কেস স্টাডিজ। আগামী লেকচারে আমি ডিসকাস করব গ্রাউন্ড ওয়াটার মডেলিং কনসেপ্ট এবং মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিং, সেটা ইউজ করে আমরা কিভাবে মডেলিং করি সেটার আমি থিওরি এবং কনসেপ্ট এবং কেস স্টাডিজ দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।